আপনি আমার মুখের উপর চুমু দিলেন কেন? আপনার সাহস কিন্তু দিনকে দিন খুব বাড়ছে। শিথির রাগী কণ্ঠের অগ্নিঝরা প্রশ্নে শুকনো হাই তুলল ঘুম ঘুম ভঙ্গিতে। ঝরঝরে চুল হাতড়ে বলল, আমার ঘর, আমার ঠোঁট, আমার জিনিস। আমার জিনিসে আমার ঠোঁট ছুঁয়েছি। এখন তাতে যদি অন্য কেউ উষ্ণতা পায়, তাতে আমার কি দোষ? শিথির গা কেঁপে উঠল রাগে, সাথে লজ্জাও পেল কিঞ্চিত। দমে না গিয়ে চড়া গলায় বলল, আপনি রোজ আমার সাথে অসভ্যতামি করেন। কখনো দূর থেকে ছবি তোলেন, কখনো শীষ বাজান, কখনো উড়ন্ত চুমু ছুঁড়ে মারেন। আবার সেদিন জিজ্ঞেস করলেন, সিথি, তুই আই লাভ ইউ এর বাংলা জানিস? এতটুকু বিদ্যা আছে তো পেটে? ইংরেজিতে কি সারা জীবন ডাব্বাই মেরে যাবি? এই, পাগল মনে হয় আমাকে? আমি বুঝি না আপনার চালাকি। আজ তো সব সীমানাই পার করে ফেলে সোজা চুমু বসিয়ে দিলেন মুখের উপর। এই, তুই চুপ করবি? আমি তোকে কখন চুমু খেলাম? সব সময় এই ফাটা বাঁশের মতো গলা নিয়ে ঘ্যানর ঘ্যানর করতেই থাকিস, করতেই থাকিস। আমি চুমু খেয়েছি আমার আয়নাতে। এখন আমার চুমু দেওয়া জায়গায় যদি নিজের ঠোঁট নিয়ে দাঁড়িয়ে থেকে বলিস, তোর ঠোঁটে আমি চুমু খেয়েছি, তাহলেই আমি চুমু খেয়ে ফেললাম তোকে? নাকি আয়নায় তোর প্রতিবিম্বে আমি সিঁদুর তুললেই তুই আমার বউ হয়ে যাবি? সিথি হিসিয়ে বলল, চুপ! আপনার মতো একটা অসভ্য ছেলের হাত থেকে সিঁদুর আমার কপালে উঠলে আমি সেই কপালটাই নাকি আলাদা করে দিই। এভাবে বলিস না। সারা জীবন এই আমি নামক অসভ্য, বেয়াদব, নির্লজ্জের দেওয়া সিঁদুরই তোকে পরতে হবে। কোনো সভ্য, আদবওয়ালা, লজ্জাওয়ালা, হ্যান্ডসাম, ড্যাশিং বডি বিল্ডার তোর কপালে নেই। এই অসভ্যই তোর কপাল, এই নির্লজ্জই সেই কপালে সিঁদুর তুলবে। এই বেয়াদবি পাবে তোর হৃদয় উজাড় করা ভালোবাসা। হুম, স্বপ্নে। শুকনো জিভ কেটে মাথা এদিক সেদিক নেড়ে বলল, ছি ছি, ওসব দোষ আমার নেই। আমি ভদ্র ছেলে। আপনি কিন্তু চুপ করুন বলছি। রাগে আমার গা জ্বলছে। জানি তো, আমি চুপ থাকলে আমার মন পড়তে তোর সুবিধা হয়। তাই তো বারবার চুপ করতে বলিস। দেখ না, তোর আর আমার নামেরও কত মিল। ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হলে আর নামের অক্ষর নিয়েও কাড়াকাড়ি করতে হবে না, বুঝলি? নামের মিল হয় সাধারণত ভাই বোনেদের। এই যে, এই বাড়িতে আপনারা যে কয়জন ভাই বোন আছেন, সবগুলোর নামের প্রথম অক্ষর কিন্তু স দিয়ে। তাই আমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়, তাহলে তা ভাই বোনের সম্পর্ক হতে পারে। সামনের ভাইফোঁটা চলে আসবেন আমার বাড়ি। ফোঁটা দিয়ে পাকাপাকি ভাই বানিয়ে নেব, কেমন? বুকে ছ্যাঁচা লাগে সিথি, এভাবে বলিস না। রোজ ঠিক এভাবেই তো নাটকে ডায়লগ ডেলিভারি করেন না? সেদিন ছবি তুলেও স্বীকার করলেন না, মুখ মুছে না করলেন। অথচ আমি স্পষ্ট ঘ্যাচ করে ছবি তোলার আওয়াজ পেলাম। আজও আমি যেই না ঘর মুছে দাঁড়িয়েছি, আপনি তক্ষুনি এসে দাঁড়ালেন আয়নার সামনে। আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর আয়নার ঠিক আমার ঠোঁট বরাবর চুমু বসালেন। এই বারবার এত চুমু চুমু বলে চিল্লাচিল্লি করছিস কেন? আয়নাতে চুমু পেয়ে মন ভরেনি? ঠোঁট চুলকাচ্ছে চুমু খাওয়ার জন্য? এখন সামনাসামনি চাই চুমু। সিথি রাগের চোটে হাতে ধরে রাখা ঘর মোছার ন্যাকড়াটা সাথে সাথে ছুঁড়ে মারল শুকনোর দিকে। ন্যাকড়া গিয়ে জায়গা করে নিল ঠিক তার মুখের উপর। ন্যাকড়া ভর্তি সমস্ত নোংরা জল ভাসিয়ে দিল পুরো শরীর। ন্যাকড়াটা সরিয়ে নিয়ে ওয়াক ওয়াক করে ছুটে গেল শুকনো ওয়াশরুমের দিকে। সিথি পেছন পেছন গিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়ালো। রাগী কণ্ঠে হিসিয়ে বলল, আর যদি কোনোদিন আমার সাথে অসভ্যতাম করেছেন, তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আজ ঘর মোছার জল খাইয়েছি, এর পরের বার বিষ না খাওয়াই। ২ বছর আগে ভদ্রভাবে প্রেমের প্রস্তাব দিয়েছেন, আমি দ্বিগুণ ভদ্রতার সহিত আপনাকে নাকচ করেছি। তারপরও নির্লজ্জের মতো সবসময় বুঝিয়ে চলেছেন। আপনি ঠিক কোন পর্যায়ের অসভ্য বেয়াদব একটা ছেলে, যার কোনো পার্সোনালিটি নেই, আত্মসম্মান বোধ নেই, এমনকি চুল পরিমাণে লজ্জা বোধও নেই। থাকলে এভাবে একটা মেয়েকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতে পারতেন না। এরে রে, এক্ষুনি স্নান না করলেই নয়। কি বাজে ফিলিংস হচ্ছে। ওয়াক, ন্যাকড়া ছুঁড়ে মারবি আগে বলতি, আমি মুখ বন্ধ রাখতাম। তাহলে আর মুখের ভেতর যেত না পচা জলগুলো। গামছাটা দে তো সিথি, ওই দেখ তোর পেছনে। চোখে মুখে জল দিয়ে উঠে শুকনো এমনভাবে গামছা চাইল সিথির কাছে, যেন সে তার বিয়ে করা বউ। সিথির রাগে গজগজ করে চলে গেল শুকনোর ঘরে। ধপাস করে দরজা বন্ধ করে দিল সশব্দে। তবে যাওয়ার আগে ভয়ঙ্কর একটা কাজ করে গেছে। গামছাখানা শুকনোর হাতে না দিয়ে টয়লেট বরাবর ছুঁড়ে দিয়ে গেছে, বলের মতো দলা পাকিয়ে।
শুকনো চাইলেই ধরে ফেলতে পারতো, কিন্তু ধরেনি। উল্টো বুকে হাত দিয়ে বলেছে। হায়, मैं मर ना जाऊं। মিনিট 10 পর শুকনোর মা শতরূপা এলো ডালা ভর্তি ফুল নিয়ে। শুকনোর ঘরের দরজা বন্ধ দেখে আগে সেখানেই গিয়ে দুমদাম দরজায় কড়া নেড়ে ডাকলো সিথির নাম ধরে। দরজা খুলল সিথি, চড়া গলায় বলল। বাড়িতে ডাকাত পড়েছে কাকি? মাথা খাচ্ছ কেন? শতরূপা বোকা হাসিতে গা দুলিয়ে বলল। আরে আরে, চড়ছিস কেন? দরজা বন্ধ তাই ভাবলাম। ভাবলে চুরি টুরি করছে কিনা, তাই তো? আরে কি যে বলিস না, হা হা। তা কত দূর হলো? কতদূর হবে? আলপনা দিতে হলে মেঝে আগে থেকে মুছে তারপর শুকোতে হয়, জানো না? মুছে রেখে গেছো? মুখে এতটুকু বলল সিথি, মনে মনে বলল। অলস কুটনি কোথাকার! সারাদিন শুধু কার ঘরে কি হলো আর কার ছেলে কার মেয়ের পেছনে লাগলো তার খোঁজ রাখবে, অথচ নিজের ঘরদোর পচিয়ে একদম গোয়াল ঘর করে রেখেছে। এই এক ঘরের মেঝে মুছতে গিয়ে 4 বার জল পাল্টে পাল্টে মুছতে হয়েছে। এত নোংরা জমিয়েছে! মাসে একবারও বোধহয় ঘর মোছে না। কিছু মনে করিস না। সিদ্ধিমা, ফুল আনতে গিয়েছিলাম রে। একটু পরে গেলে যদি আবার না পাই, তাই তোকে রেখে দৌড়ে গিয়েছিলাম ফুলের ডালা নিয়ে। তুই ডাকতে না এলে তো আমার উঠতে আরো বেলা হতো আজ। লক্ষ্মী পুজো ফুল পেতাম না। সিথি এতক্ষণে আলপনা দিতে বসে গেছে মেঝেতে। শতরূপার বানোয়াট কথাগুলো একদম কানে তুলেনি। সে যে ইচ্ছাকৃত ফুলের ডালা নিয়ে ভেগেছে তা জানে সিথি। প্রতি বছরের এই এক জ্বালা। লক্ষ্মী পুজো এলেই এই মহিলার ঘর ভর্তি করে আলপনা দিয়ে দিতে হবে। সারা বছর মুখ ঝামটা দিয়ে পার করে। লক্ষ্মী পুজোর সময় সিথিমা করে মাথা খেয়ে ফেলবে। ওদিকে আবার তার বান্ধবী তো আছেই সাথীতে। শতরূপা সকালের নাস্তা বানাতে ঢুকে গেছে রান্নাঘরে। নিজে আজ উপোস, তবে ছেলে আর ছেলের বাবার জন্য সারাদিনের খাবার তৈরি করে রাখতে হবে। শীতে ঘরে একা, তুলির টানে সাদা ধবধবে তরল ঘেটে আঁকছে আলপনা। এক মনে এক চিত্তে শুকনো স্থান ছেড়ে এসে দেখলো ঘরে আবারও দরজা দিয়েছে তার সিথি রানী। তার ডাকে যে দরজা মোটেও খুলবে না তা সে ঠের জানে। মাকে তাই ডাকলো, ডেকে বলল। মা, আমি স্নান করেছি। আমার জামাকাপড় লাগবে। তোমার আর্টিস্টকে বলো দরজা খুলে দিতে। শতরূপা হাঁক ছাড়ল সিথির নামে, বলল দরজাটা 5 মিনিটের জন্য খুলে দিতে। সিথি দরজা খুলল গুনে গুনে 10 মিনিট পর। এই 10 মিনিটে 5 বার মাকে দিয়ে দরজা খুলতে রাগিয়েছে শুকনো। শত্রুপা জানে সিথি ভীষণ একগুঁয়ে। মনে মনে ও মেয়ের গোষ্ঠী উদ্ধার করলেও মুখে মিশ্রি ভরে ডেকেছে প্রতিবার, অতীব ধৈর্য নিয়ে। সিথির কাছে শত্রুপা এক মিছরির ছুরি, মুখে মধু অন্তরে বিষ, ঠিক তার সৎমায়ের মতো। শুকনো আলমারি ঘেটে একটি টি শার্ট আর ট্রাউজার বের করলো পাক্কা 10 মিনিট সময় নিয়ে। এই পরোটার সময় গুনগুনিয়ে মুঝসে শাদি করোগি গানের সুর টেনেছে মৃদু গলায়। সিথির গা পিত্তি জ্বলে গেলেও দাঁতে দাঁত চেপে নিজের কাজে মন দিয়েছে। সিথি চাই যতটা সম্ভব ও ছেলের সাথে মুখ না লাগিয়ে চলতে। ঠাকুমা বলতো, রাও না করলে দেও পারে না। শুকনো জামা প্যান্ট পরে নিল সিথির পিছনে দাঁড়িয়েই। সিথি টেরও পেল না তা। সামনে আসতেই যখন টের পেল তখন অগ্নিমূর্তির অগ্নিঝরা কণ্ঠে বলল। ছি! লজ্জা করে না একটা মেয়ের সামনে এভাবে ড্রেস চেঞ্জ করতে? বেয়াদব ছেলে একটা! সামনে কখন করলাম? করলাম তো পিছনে। তুই কি আর নিচে ঝুঁকে পায়ের ফাঁক দিয়ে ফুচকি মেরে দেখতে যাবি নাকি? জানি তো ভদ্রমেয়ে তুই। ওসবে তোর ইন্টারেস্ট নেই, তাই। কাকি! ও কাকি! কে রে সিদ্ধি? আমার ডিস্টার্ব হচ্ছে। তোমার ছেলেকে বলো বাইরে যেতে। আমার আলপনায় পা মারিয়ে দিচ্ছে বারবার। চেঁচিয়ে এইটুকু বলে ছোট গলায় বলল। অসভ্য কোথাকার! দু চোখে দেখতে ইচ্ছে করে না। ইচ্ছে করে? ইচ্ছে করে? কি ইচ্ছে করে? আমায় দেখলে ঠিক থাকতে পারিস না, তাই না রে? তাই সবসময় দূর দূর করিস। বুঝি তো বুঝি। তা কেমন লাগবে আমায় দেখলে? কিছু ফিল হয় বুকের ভেতর? ধপাস ধপাস করে? মানে জড়িয়ে টড়িয়ে ধরতে ইচ্ছে করে? নাকি অন্য কিছু? সিদ্ধি তেড়েফুঁড়ে শুকনের সামনে গিয়ে দাঁড়ালো, আঙ্গুল তুলে শাসানোর ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে বলল। একটা কথা ঠিক বলেছেন। আপনাকে দেখলে না আমি সত্যিই ঠিক থাকতে পারি না। ইচ্ছে করে পড়তি বসে দিই আপনার গলায়। হাতটা নিষ্পিস করে আপনাকে খুন করার জন্য। খুন তো সেই কবেই হয়েছি। তোকে যতবার দেখি ততবার খুন হই। যতবার ওই আগুনঝরা চোখে তাকাস আমার চোখে, চোখ লেপটে, ততবার আমি অন্ধত্ব বরণ করি। যতবার তুই ঠোঁট নাড়িয়ে
অসভ্য নির্লজ্জ বেয়াদব বলে ঝাড়ি মারিস, ততবার খুন হয় আমার শ্রবণ শক্তি। যতবার বলিস ভালোবাসি না আর বাসবও না কোনোদিন, ততবার খুন হয় আমার হৃদয়। এবার না হয় ভালোবেসে এই আমিটাকে সর্বাঙ্গীন খুন কর। আমি তো সেই কবে থেকেই প্রস্তুত। অন্তরিক্ষে দৃশ্যমান জলজলে পূর্ণিমা চন্দ্র অদৃশ্য বৃষ্টির ন্যায় চুয়ে চুয়ে পড়ছে পৃথিবী পৃষ্ঠের বক্ষ জুড়ে। পূর্ণিমা তিথিরাজ লক্ষ্মী পুজো। সিতিদের বাড়ি এইমাত্র সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো পুজোর কাজ। পাশের বাড়ির ছেলে মেয়েরা হই হুল্লায় মেতে প্রসাদ নিতে এসেছে ঘরের দুয়ারে। সাথে সাথে পাড়াতো দিদা ঠাকুমারা। তারা এসেছিলেন শীতের গলায় লক্ষ্মী পাঁচালি শুনতে। শীতির ছোট বোন টুম্পাকে সাথে নিয়ে পুজোর ঘর থেকে একে একে প্রসাদের থালা আনিয়ে নিজে হাতে বিলি করছে সব। সুধাগঞ্জে পুরোপুরি গ্রামীণ পরিবেশের ধাঁচ না থাকলেও এক বাড়ির পুজোয় চার বাড়ির লোক সমাগম প্রথা এখনো আছে। দশে মিলে উপভোগ্য পরিবেশ গড়তে ভুলে যায়নি। সিথি এক মনে প্রসাদ বিলি করতে করতে খেয়াল করলো সামনে পাতা হাতগুলোর মাঝে একটি হাত তার চেনা। হাত চেনা বললে ভুল হবে, আসলে চেনা তো হাতের ঝুলন্ত ওই ব্রেসলেটটা। ইস, ব্রেসলেট বললেও ভুল হবে, ওটা তো নূপুর। নূপুরটা সিথির। সকাল থেকেই খুঁজে পাচ্ছিল না। পুজোর তো হাজারটা কাজ, শত কাজের ফাঁকেও সারাদিন হন্যে হয়ে খুঁজে গেছে নূপুরটি। এমনকি শুকনোদের বাড়িও তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু হদিস মেলেনি। শুকনোর ঘর তল্লাশির সময় বারবার জিজ্ঞেস করেছে শুকনো কি খুঁজছে এমন করে। সিথি বলেনি, কারণ যদি শুকনো পেয়ে থাকে নূপুরটি আর বুঝতে পারে ওটা সিথির দুর্বলতা, সুযোগের সদ্য ব্যবহার করতে মোটেও ভুলবে না। এই ছেলেকে সিথি বিশ্বাস করে না এক বিন্দুও। এ কথা বললে ভুল হবে। সিথি বিশ্বাস করে শুকনোকে। নিম্ন রুচির জ্ঞানহীন কর্মকাণ্ড যে এই ছেলে দায়িত্ব নিয়ে করবে তা নিয়ে কোনো সন্দেহ সিথির নেই। এ নিয়ে পোষে দৃঢ় বিশ্বাস। একে একে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেলে সিথি উপোস ভাঙল। প্রসাদ নিয়ে বসলো বারান্দায় বিড়ি পেতে। খাওয়া শেষ করে কলপাড়ে গেল বাটি হাতে। উদ্দেশ্য শুকনোর উপস্থিতির নিরীক্ষণ। যা ভেবেছিল তাই। পুকুর পাড়ে হিজলতলায় বসে আছে এক মানব মূর্তি, ভুতুড়ে অবয়বে। সিথি কল চেপে সদ্য তোলা ঠান্ডা জল দিয়ে গলা ভেজালো। অতঃপর কোমরে শক্ত করে বাঁধা ওড়নার গিঁটে হাত গলিয়ে বের করলো এক ৪ ভাঁজের কাগজ। প্রসাদ নেওয়ার সময় শুকনো একটি চিরকুট কৌশলী দিয়ে গেছিল সিথির হাতে। তাতে লেখা, পাষাণ দেবী, সিমন্থিনী, কিছু মিছু হারিয়েছিস কি? অসভ্য এই মানব এক টুকরো আবেগ পেয়েছে কুড়িয়ে, তুলে রেখেছে যত্নে। মালকিনের কাছে অনুরোধগত হুমকি, সে যেন রাতে চলে আসে হিজলতলা পুকুরঘাটে, নয়তো এ আবেগ সারা জীবনের জন্য জিম্মি করবে তোর অসভ্য। আর হ্যাঁ, যদি না আসিস তবে সারা জীবনের জন্য এমনভাবে নিজের করে আনবো আর কখনো দূরে দূরে থাকতে পারবি না। ঘুরে ফিরে এই অসভ্যের বুকেই জায়গা করে নিবি। সিথি নিঃশব্দে দুয়ার পেরিয়ে ঘরে প্রবেশ করলো। যাওয়ার আগে টিউবওয়েলের ড্রেনে ফেলে গেল চিরকুটের শত টুকরো। নিশ্চিন্তে বালিশে মাথা চেপে ঘুম দিল কোলবালিশ জড়িয়ে। উপোস করে ক্লান্ত শরীর। মিনিট পাঁচেকের বেশি লাগলো না ঘুমে তলাতে। ওদিকে শুকনো বসে রইল অলিক আনন্দ নিয়ে। জানে আসবে না তার সিমথিনি। তবে তা চাইছে না ভাবতে, চাইছে না মানতে। আসবে না জেনেও অপেক্ষা করার মাঝে অকৃত্রিম উষ্ণতা অনুভব করছে সে। কেমন চনমনিয়ে কেঁপে কেঁপে উঠছে বুক। মেনে নিলে কি আর স্থায়িত্ব পাবে এই অনুভূতি? পাবে না তো। পৃথিবী ছুঁয়েছে সূর্যের অকৃত্রিম রূপ। আড়ম্বরপূর্ণ মিঠে রোদের পুলকিত স্পর্শ। পুলকিত পরিবেশের ন্যায় শুকনো সকালটা আজ তাজা তরতরে নয়। গা ব্যথায় পরিণত হয়েছে মুমূর্ষু এক মানব। কেমন এক অদৃশ্য জেদ চেপেছিল সারা রাত। লোম খামছে ছিল জেদের অতৃপ্ত যুক্তি। গাছতলায় শেখর পেতে সারা রাত কাটিয়েছে অযথা অকারণে। এখন বোঝো ঠেলা। শরীরের ভাঁজে ভাঁজে ঘি নিষ্ঠুর ব্যথা। শুকনো ভাবলো যেতে যেতে একবার দেখে আসা যাক সিথিকে। তারপর গিয়েই এক ঘুম দেবে জমিয়ে। বাড়ি গিয়ে নরম বিছানায় সাপের মতো গড়াগড়ি করে খানিক আরাম মিলল শুকনোর গায়ে। আয়েসে ঘুম চাপলো চোখের পাতায়। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না সেই ঘুমের রেশ। শরীরে অগ্নি ফুলকি হয়ে তুমদাম কঞ্চি বর্ষণ হতে লাগলো আচমকা। শুকনা আকস্মিক মারের শিকার হয়ে হুড়মুড়িয়ে উঠে হাত তুলতে গিয়ে সিথির রাগী ঘর্মাক্ত চেহারা দেখে থামিয়ে দিল হাত। ওরে বাবা বলে চিৎকার দিয়ে এক ছুটে ঘর ছাড়া হলো বিছানা থেকে লাফিয়ে পড়ে। পেছন পেছন এ ঘর থেকে ও ঘর তাড়া করে বেড়ালো সিথি। প্রায় মিনিট পাঁচেক চলল বিড়াল ইঁদুরে দৌড়ঝাঁপ। শেষমেশ বাথরুমে ঢুকে ভেতর থেকে নিজেকে বন্দি করলো শুকনো।
কোমরের ঢাকনা বন্ধ করে আরাম করে বসে বুক ভরে শ্বাস নিল। হাতে আর পিঠে জ্বলছে ভীষণ। ইস, দাগও বসে গেছে। শীতে এদিকে দরজা চাপড়ে রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে চলেছে অনবরত। রাগে গা কাঁপছে। দারুণ। এমন ডাকিনীপনা করছিস কেন? বিধবা হবি তো। আপনি বের হবেন? না আমি কোনো অঘটন ঘটাবো? হুম? বের হব মরতে। মরতে তো একজনকে হবেই। হয় আজ আপনি মরবেন, না হয় আমি মরবো। মাকে কি করেছিস বলতো? মা কোথায়? আপনি বের হবেন কিনা বলুন? পিঠটা খুব জ্বলছে রে সিথি। হাত ফেটে রক্ত পড়। শীতের আকস্মিক চিৎকারে হুড়মুড়িয়ে ছুটে বেরিয়ে এলো শুকনো। রাগের তোপে চুল খামছে, কান্নায় ভেঙে পড়েছে তার প্রেয়সী। শুকনো বড্ড ঘামছে শীতের এলোমেলো রুদ্র মূর্তি দেখে। চেনা ভয়ে বুক দুরু দুরু। শুকনোকে সামনে পেয়ে ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল সিথি। এলো পাথারে আঘাত করতে লাগলো শুকনোর গায়ে। শুকনো মৃত লাশের ন্যায় সঁপে দিল শরীরটাকে সিথির থোপের মুখে। এক পর্যায়ে ক্লান্ত হলো সিথি। হাতের তালু বড্ড জ্বলছে। ভেঙে আসছে পুরো হাত। আর চলছে না। শুকনো চুপচাপ সরে গেল সিথির সামনে থেকে। খালি গায়ে ঘুমিয়েছিল বিধায় পুরো গায়ে খামচি আর বেতের দাগ রয়েছে। খামচির জায়গাগুলো থেকে রক্ত পড়ছে গড়িয়ে। সিথির কান্না সহ্য হচ্ছে না শুকনোর। অপরাধী লাগছে নিজেকে। নিজ ঘরে গিয়ে মনে হলো গায়ের দাগগুলো ঢাকা প্রয়োজন। রক্ত মুছে টি শার্ট পরে নিল সিথির দেওয়া রক্তচিহ্ন আড়াল করে। হঠাৎ সিথির কান্নার আওয়াজ কমে এলো। শুকনো দৌড়ে গিয়ে দেখল সিথি জ্ঞান হারিয়ে লুটিয়ে আছে মেঝেতে। ভয়ে হাত পা অসাড় হয়ে এলো শুকনোর। সিথিকে তুলতে গিয়ে মনে পড়ল সিথির অনীহা। ছুঁতে দ্বিধা হলো। না ছুঁয়েই জল ছিটিয়ে দিল চোখে মুখে। জ্ঞান ফিরল সিথির। অমনি ধরফরিয়ে উঠে বসে জামা আর ওড়না ঠিক করতে লাগলো সিথি। আতঙ্কে মুখ শুকিয়ে গেছে। তড়াক করে মাথা গরম হলো শুকনোর। সিথি ওড়না টানাটানি জামা ঠিকঠাক পছন্দ হলো না। নিজের প্রতি ঘৃণা হলো। সিথি তাকালো শুকনোর দিকে। যে চাহনিতে একরাশ ঘৃণা, ক্ষোভ, অবিশ্বাস আর সন্দেহ ছাড়া কিচ্ছু নেই। শুকনো থমথমে ভঙ্গিমায় সুস্পষ্ট পরখ করলো সেই চাহনি। খালি বাড়ি, অচেতন মেয়ে, সুযোগ পেয়েছে এর অথচ সদ্ব্যবহার করেনি তা কল্পনা করাও বোকামি। তবে কি ভোগের প্রসাদ হয়েই গেলাম? কণ্ঠ কাঁপছে সিথির ক্ষোভের দমকে। এবার কেঁপে উঠল ভয়ে। শুকনো কাঠের চেয়ার তুলে আছাড় মেরেছে সিথির সামনে। কিসের এত তেজ তোর? কিসের এত তেজ? কি এমন করেছি আমি? সামান্য সিঁদুর। শুকনোর গালে কষিয়ে আবারও চড় মারল সিথি। দাঁতে দাঁত চেপে বলল, সামান্য সিঁদুর? সিঁদুর সামান্য? সিঁদুর সামান্য? না, অসামান্য। আকাশসম। তো? তো কি হয়েছে? এতটা খারাপ কেউ কি করে হতে পারে? কি করে? আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে তাতে? আমার জীবন নষ্ট হয়েছে। আমি নষ্ট হয়েছি। আমার জীবন্ত স্বপ্নগুলো নষ্ট হয়েছে। একজন মেরুদণ্ডহীন, ব্যক্তিত্বহীন, পৃথিবীর সর্বোচ্চ নিকৃষ্ট পুরুষের হাতে সিঁদুর উঠেছে আমার মাথায়। আমার সব শেষ হয়েছে। সব। শুকনো যেন বিশাল এক ধাক্কা খেলো, কিন্তু চিন্তার অবকাশ পেল না। সিথি আবারও কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কোনোদিন মেনে নেব না আপনাকে। কোনোদিন না। কি করলেন আপনি এটা? কি করলেন? আমার না আপনাকে পছন্দ, না আপনার মাকে পছন্দ, আর না আপনাদের এই দালান বাড়ি। এমন বর, এমন শাশুড়ি, এমন শ্বশুরবাড়ি কোনো মেয়ে নিজ ইচ্ছায় বেছে নেবে না। আপনার মধ্যে আছে কি, হ্যাঁ? ভালোবাসার মতো কিছু আছে? নেই। পারেন শুধু একটা মেয়েকে উত্ত্যক্ত করতে, জ্বালাতন করতে আর জীবন দুর্বিষহ করতে। সবসময় চেয়েছেন আপনার ভালোবাসা যেন গ্রহণ করি। কক্ষনো চাননি আমিও যেন আপনাকে ভালোবাসি। একবার চিন্তা করুন, আপনি যেভাবে আমায় উত্ত্যক্ত করেন সেভাবে আরো কেউ যদি আমাকে নিজের বাবার কেনা সম্পত্তি ভেবে বারবার দখল করতে আসে তবে কেমন হবে? হ্যাঁ? ভালোবাসলে বুঝি এভাবেই দখলদারি চালাতে হয়? জোর করে পেতে হয়? এটা কি ভালোবাসা বলে? কেন বোঝেন না? আমার আপনাকে বিন্দু মাত্র পছন্দ নয়। আমার অনেক স্বপ্ন ছিল, বিশ্বাস করুন। অনেক স্বপ্ন। ভাঙাচোরা পরিবারে বড় হয়েছি। ভালোবাসাহীন সম্পর্কে। সুন্দর একটা সংসার, নতুন একটা মা, ব্যক্তিত্বে মুগ্ধ হওয়ার মতো একটা নিজের মানুষ, ঝামেলাহীন জীবন। সব তো শেষ করে দিলেন। আপনাদের নরকে টেনে আনলেন আমায়। নরকে। সিথি কাঁদতে কাঁদতে বাথরুমে ঢুকে মুখ চোখ ধুয়ে নিল। নিজেকে শান্ত করে বেরিয়ে গেল ঘরের বাইরে। যাওয়ার আগে বলে গেল, যদি লোক জানাজানি কিংবা অন্য উপায়ে আমার উপর অধিকার খাটাতে আসেন, তবে শেষ করে দেব নিজেকে। সাথে আপনাকেও। শুকনো এখনো একইভাবে ঠাই দাঁড়িয়ে। বুকের ভেতরটা কেমন করছে। কেমন যেন করছে। সিথির পেছন পেছন শুকনো বেরুলো। সিথি গেল নিজ কক্ষে।
শুকনো গিয়ে ডাকলো সিথির মা শিউলিকে। কোনো সাড়া পেল না। সিথির ঠাকুমা এলো বেরিয়ে, বলল, শিউলে আর শতরূপা বন্দরে গেছে, টুম্পারে নিয়া আইতে দেরি হইব। শতরূপা জানে শুকনো বন্ধুর বাড়ি আছে, কখন ফিরবে ঠিক নেই, তাই শুকনোকে বলে যায়নি। অবশ্য কল করেছিল জানাতে, কিন্তু শুকনোর ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি সে। শুকনোকে দেখে চিন্তিত হলেন শঙ্করী রানী। ছেলেটার মুখ চোখে আলগা, চুল উস্কো খুস্কো, হাতে মারের দাগ, গলায় খামচির দাগও দেখা যাচ্ছে। শঙ্করী রানীর দৃষ্টি বুঝে টি শার্টের গলা ঠিক করে খামচির দাগ ঢাকার মিছে প্রয়াস করল শুকনো। কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার আগেই সরে পড়ল সামনে থেকে। বাড়ির পথে অপেক্ষা করতে লাগলো মা কাকিদের পথ চেয়ে। আচমকা ভয় চেখে বসলো মনে। সিথি ঠিক আছে তো? মনে পড়তেই ছুটে গেল সিথিদের বাড়ি। শঙ্করী রানী বারান্দাতেই বসেছিল। শুকনোকে ফের দৌড়ে আসতে দেখে শুধালো। কি হইছে ভাই, আমারে কও, কিছু হইছে? শুকনো নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক করার প্রয়াস করলো। ধীরে সুস্থে বলল, সকালে ধরে এনে খাওনারও খাওয়ালে না? তখন টুম্পা আমার ঘড়িটা হাতে পড়েছিল, তাই ঘড়িটা নিতে এলাম। ও, আগে কবি না? আয়, ভিতরে আয়। শঙ্করী রানীর মোটেও বিশ্বাস হয়নি শুকনোর কথা। তবুও হাসি মুখে ভেতরে নিয়ে বসিয়ে বললেন। তুই বয়, আমি খুঁজা দেখি। আমিও খুঁজি। শঙ্করী রানী সাই জানালে দুজনে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে লাগলো। শুকনো এক পর্যায়ে বলল। সিতির ঘরে গিয়েছিল তো একবার, হয়তো ওখানে রেখেছে। শঙ্করী রানী সিথির ঘরের দরজা ধাক্কালে খোলে না সিথি। শুকনো অস্বাভাবিক আচরণ শুরু করে, দরজা ভাঙার প্রয়াস করে উন্মাদের ন্যায়। শঙ্করী রানী ভীত হন নানান সংখ্যায়। আচমকা দরজা খুলে দাঁড়ায় সিথি। শঙ্করী রানী কিছু একটা আঁচ করতে পারছেন, কিন্তু কি দিয়ে কথা শুরু করবেন তা ভেবে পেলেন না। কি বললে ঠিক হবে? কথার খেই হারিয়ে বসলেন। শুকনো ঠাকুমার সামনে কিছু বলতে পারল না। সিথিকে স্বাভাবিক অবস্থায় দেখে চলে গেল এক ছুটে। হ্যাঁ রে টুম্পা, কি কি কিনলি? শতরূপা, শিউলি আর টুম্পা থেমে গেল শুকনোর ডাকে। উল্লাস নিয়ে টুম্পা এগিয়ে গিয়ে গড়গড় করে বলতে লাগলো কি কি কিনেছে মায়ের সঙ্গে বন্দর ঘুরে। শতরূপা আর শিউলি দুই বান্ধবী মিলে আগে আগে হাঁটতে লাগলে শুকনো টুম্পাকে নিয়ে দাঁড়ালো গাছের আড়ালে, হড়বড়িয়ে বলল। তোকে সকালে আমি কি বলেছিলাম? কি বলেছিলে? শুকনো রাগী চোখে বড় করে তাকালে টুম্পা মাথা নিচু করে বলল। ঠাকুরঘর থেকে আবির নিয়ে সিথিদের জামাই দিতে বলেছিলে? আর তুই কি করেছিস? দিয়েছি। কোথায়? জামাই? আর কোথায়? আর কোথাও না তো। টুম্পা! একটুখানি দিয়েছিল, বিশ্বাস করো সূক্ষ্মদা, এই একটুখানি। তুই আঙ্গুলে চিমটি আকারে দেখালো টুম্পা। শুকনো থমথমে ভঙ্গিমায় বলল। কোথায় দিয়েছিলি? মাথায় চুলের ভাঁজে। কেন? সিথিদিকে সবাই বলে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, বিয়ের পর শাখা সিঁদুর পরলে নাকি খুব মানাবে, সে নাকি আমার থেকেও সুন্দর। অথচ সিথিদির গায়ের রং তো আমার থেকে চাপা। আমার মতো লাল টুকটুকে পরশা না, একটু কম পরশা, তাই শখ করে একটুখানি দিয়ে দেখছিলাম কেমন দেখায়। ভেবেছিলাম মুছে ফেলবো, কিন্তু ভয় মুছতে যায়নি, যদি টের পায় ছেঁড়া জুতো দিয়ে মারবে, তাই চুল দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে স্নানের আগে দেখতে না পায়। স্নান করলে তো ধুয়ে কি দেখলি? কেমন লাগছিল দেখতে? লাগছিল, খারাপ না। বাড়ি যা। আচ্ছা শোনো, সিথিদিকে বলো না কিন্তু, আমি তো সিঁদুর দিয়ে দিই। বলতে বলতেই দু হাতে মুখ চেপে ধরল টুম্পা। মুহূর্তেই ছুটে পালালো। শুকনো আর ডাকলো না পিছু। টুম্পা যে আবিরের বদলে সিঁদুর নিয়ে মেখেছিল সিথির গায়ে, তা সে সকালেই টের পেয়েছিল। সকালে সিথির জানালায় উকি মারতে গিয়ে মেয়েটার পরনের জামা বড্ড চোখে বিঁধেছিল। সাদা জামা পছন্দ নয় শুকনোর, তার উপর আবার চুল আঁচড়ে বেশিরভাগ সময় সিথি করে মাথার মাঝ বরাবর। কেমন বিধবা বিধবা লাগে শুকনোর কাছে। তাই টুম্পাকে দিয়ে জামাই আবির মাখাতে চেয়েছিল। জানালা ছেড়ে বাড়ির সামনে দিয়ে যেতে নিলে যখন ডেকে নেয় শঙ্করী রানী পুজোর খাই নাড়ু খেতে, তখনই খেতে বসে টুম্পাকে কুবুদ্ধি দেয় দুষ্টুমির ছলে। খাওয়া শেষে এক নজর দেখে গেছিল কেমন আবির মাখিয়েছে টুম্পা। রং দেখে তখনই বুঝেছিল ওটা আবির নয়, সিঁদুর। তবে খেয়াল করেনি জামা ছাড়াও আর কোথাও দিয়েছে কিনা। সব শেষে শুকনো ভাবলো সিথিও হয়তো ঘুম থেকে উঠে শুনেছে শুকনো এসেছিল সকালে বাড়ি, তাই ভেবে নিয়েছে সিঁদুর তাহলে সেই দিয়েছে। শুকনো গেল সিতিদের বাড়ির সামনে। সুযোগ খুঁজতে লাগলো 1 মিনিট কথা বলার। সিতিকে সবটা খুলে বলতে হবে, তবে একটু শান্ত হবে মেয়েটা, নয়তো পাগলের মতো কাটাবে সারাদিন। শুকনো নামক মানুষটাকে যে কতটা অপছন্দ সিতির তা তো জানে সে, তবে মনে প্রাণে এও বিশ্বাস করে যে একদিন ভালোবাসবে সিতি।
পছন্দের পরিমাণ অপছন্দের তুলনায় সহস্র গুণ অধিক হবে। সেদিনের অপেক্ষায় ব্যাকুল শুকনো, যেদিন এই একই মানুষের হাতে ছোঁয়া এক চিলতে সিঁদুর তার কাছে হবে অমূল্য। ভালোবেসে এই সিঁদুরেই রাঙাবে নিজেকে রোজ। হুটহাট সে সিঁদুর লেপ্টে যাবে শুকনোর শার্ট কিংবা শরীর জুড়ে। স্মৃতি লজ্জায় আড়াল করবে সেই প্রেম চিহ্ন। অচিরেই পেরিয়ে গেল সারাটা দিন। সিথির দেখা পেল না শুকনো এক পলকও। মেয়েটা ব্যক্তিগত ফোন ব্যবহার করে না। যোগাযোগ বলতে সামনাসামনি যতটুকু হয়। বাড়ি বয়েও তো যাওয়া যায় না কথা বলতে। কিছুতোই যাবে। সবাইকে বলবে কি? দেখতে দেখতে রাতটাও কেটে গেল। নবরূপে সজ্জিত সকাল এলো ধরায়। সারাদিন সুযোগ না হলেও ভোরবেলা সিথির জানালায় গিয়ে কথা বলার সুযোগ আছে। দিনের বেলা অল্প স্বল্প বাড়ির পিছনে মানুষের যাতায়াত থাকলেও সকালে কেউ যায় না ওদিক। শুকনো অ্যালার্ম দিয়ে রেখেছিল সকাল 5:30টায়। ঘুম ভাঙতেই ছুটল সিথি জানালার উদ্দেশ্যে। জানালাটা আজ বন্ধ। কাঠের উপর আলতো হাতে ঠকঠকিয়ে ডাকলো সিথির নাম ধরে। বেশ কয়েকবার ডাকার পরেও জবাব এলো না ওপাশ থেকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেই না চলে যেতে পা বাড়ালো, অমনি জানালা খোলার আওয়াজ পেল। সিথি ডাকও দিল শুকনোকে। হুড়মুড়িয়ে এগিয়ে আসলেই সিথি ঠান্ডা গলায় বলল, স্বামিত্ব ফলাতে এসেছেন? না, তোকে ঠান্ডা করতে এসেছি। লোক জানাজানি করে? এই সময়ে এদিকটায় কেউ আসে না। আসতে কতক্ষণ? তো আর কি করব? কাল সারা দিনেও তোর দেখা পেলাম না, কলেজও গেলি না। কি করে কথা বলবো? আজ যাব। কলেজের পেছনে দাঁড়াবেন 10টায়, বটতলায়। আমি চলে আসবো। সত্যি? সিথির দরজা বন্ধ করে দিল মুখের উপর। শুকনো জানালা চাপড়ে বলল। আগে শুনবি তো পুরো কথা। সিথি ভেতর থেকেই জবাব দিল। কলেজে গিয়ে। এখন প্লিজ যান। শুকনো চলে গেল ধীর পায়ে। অপেক্ষায় রইল কখন 10টা বাজবে। বাড়ি গিয়ে ফের বিছানাবাসী হলেও ঘুম খুঁজে পেল না চোখ হাতড়ে। অদ্ভুত উত্তেজনা কাজ করছে ভেতরে। সিথি আজ কি সুন্দর কথা বলল। না মারলো ছাড়ি, না দেখালো বিরক্তি। এভাবে যদি রোজ অল্প অল্প করে পরিবর্তন হতো, তবে কি ভালোই না হতো। 10টা বাজে কলেজের পেছনে হাজির হলো সিথি। শুকনো সেই 9টা থেকে বসে আছে অপেক্ষাকে সঙ্গ দিয়ে। সিথি আসতেই গাছতলা শান বাঁধানো বসার জায়গা হতে উঠে দাঁড়ালো শুকনো। সিথি এদিক সেদিক না দেখে দূরত্ব বজায় রেখে বসলো শান্ত ভঙ্গিমায়। শুকনো কিছু একটা বলতে গেলে সিথি চুপ করিয়ে দিয়ে বলল। আগে আমার যা বলার তা বলিনি, তারপর আপনার টার্ন। শুকনোর মনে কিঞ্চিত নাড়া দিল। সামান্য ভীতি সৃষ্টি হলো অকারণে। তবুও সাই জানালো মাথা নেড়ে। সিথি বলল। কিছু প্রশ্ন করব, শর্টকাটে আনসার চাই। কর। আমায় ভালোবাসেন? বাসি। কতটা? জানি না। কেন বাসেন? তাও জানি না। আমার মাঝে ভালো কি লাগে আপনার? তাও জানি না। কখনো ভাবা হয়নি। শুনেছি ভালোবাসা মানুষের সবই নাকি ভালো লাগে। না, লাগে না। তোর সবকিছু আমার পছন্দ না। আবার কি ভালো লাগে, কি পছন্দ তাও জানি না। শুধু জানি আমি তোকে ভালোবাসি। তোকে আমার বুকের মালকিন করতে চাই। তুই উঠতে বসতে কারণে অকারণে, সময়ে অসময়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়বি। আমি মিনিটে মিনিটে ভুল করব। তুই সেকেন্ডে সেকেন্ডে আমায় বকবি। আমার মাথা ধরলে যত্ন করে চুল টেনে দিবি। রেগে গেলে খামচে কামড়ে রক্তাক্ত করে রাগ দেখাবি। যার চিহ্ন থাকবে আজীবন। হুটহাট বায়না করবি, এটা চাই সেটা চাই করে। অভিমান হলে কাঁদবি শক্ত করে জড়িয়ে ধরে। আমি এত কিছু জানতে চাইনি। তাহলে কি জানতে চাস বল? আমারও কিছু বলার আছে। আপনার কোনো কিছুই আমার পছন্দ নয়। কোনোদিন কিছু পছন্দ হবে কিনা তাও জানি না। অনেকবার বলেছিস। আজ একটু অন্যভাবে বলি। কথার তাৎপর্য তো সেই ঘুরে ফিরে একই। তাৎপর্য নির্ভর করবে আপনার উপর। জানি না কি বলবি। তবে আমার যা বলার তা শুনলে হয়তো আর কিছু বলার প্রয়োজন থাকবে না। তাই আগে প্রতিটা মানুষের সুপ্ত কিছু স্বপ্ন থাকে, যা যোগান হয় তার বেঁচে থাকার। আমিও বেঁচে থাকার যোগান মাফিক কিছু স্বপ্ন পুষি। রোজ যত্ন করে ভরাট করি সেই স্বপ্নের অন্ধ্রকোনা। আমাদের পরিবারটা কেমন তা তো মোটামুটি জানেন। সৎমা ঘরে। সবাই বলে ভাগ্যগুণে এমন মা পেয়েছি আমি। এমন সৎমা নাকি দুনিয়ায় নেই বললেই চলে। ছোট থেকে আজ অব্দি কোনোদিন গায়ে হাত তোলেনি। 3 বেলা খাওয়া পড়ায় কষ্টও নেই। পড়াশোনা করাচ্ছে, টাকা পয়সা খরচ করে আরো কত কি। কিন্তু আমি তো মা পাইনি, পেয়েছি সৎমা। মায়েরা দায়িত্ব নেয়, ভালোবেসে আগলে রাখে, বোঝা ভেবে প্রয়োজন মেটায় না। আমার বাবাকেও আমি হারিয়েছি, হারিয়ে কাছে পেয়েছি সৎ মায়ের স্বামী হিসেবে।
বড় ভাই নেশাগ্রস্ত, বিয়ে করে বউ নিয়ে ঢাকায় থাকে। কোনোদিন ভাইয়ের স্নেহ পাইনি। ছোট বোনকে আপন করে ভালোবাসতে গেলে শুনতে হয় সৎ বোনের ওপর আবার ভালোবাসার উতলায় নাকি। সব নাকি দেখানদারি। কেউ দূর থেকে দেখলে বলবে সবই আছে আমার, কাছে আসলে হয়তো বুঝবে আসলে কি আছে আর কি নেই। আর ভালোবেসে বোঝার চেষ্টা করলে অনুভব করতে পারবে আমার পরিস্থিতি। এমন জীবন আমি নিজে বেছে নিইনি, পরিস্থিতি আমায় এমন জীবন বেছে দিয়েছে। তবে আমি চাইলে আমার পরবর্তী জীবন নিজের পছন্দ মতো বেছে নিতে পারি। অন্তত চেষ্টা করতে পারি। সুন্দর একটা পরিবার আমারও হতে পারে, যে পরিবারে এমন একটা মানুষ থাকবে যাকে কিনা আমি মা বলে ডাকতে পারবো, মায়ের মতো সম্মান করতে পারবো হৃদয়ের অন্তঃস্থল থেকে। অযথা আহ্লাদে মাথা গুঁজে দিতে পারবো তার কোলে। একজন রাশভারী গোছের বাবাও হবে। মাঝে মধ্যে টুকটাক বায়না করব তার কাছে, হুটহাট চা চাইবে আমার হাতে। আমিও যখন তখন রান্না করে তার মন আর পেট দুটোই দখল করব। ছোট কোনো ভাই বা বোন পেতে পারি, যে অনায়াসে আমার তার মনের সব কথা বলতে পারবে। কখনো তার বড় এক বিজ্ঞ অভিভাবক হব, কখনো হব বন্ধু। আর একজন থাকবে আমার ব্যক্তিগত পুরুষ, আমার খোলা ডায়েরি হবে সে, যার বুকে নির্দ্বিধায় লিখব সুখ দুঃখের গল্প। পুরো জীবনের কালো অধ্যায়ের সাক্ষী হবে একমাত্র সে। আমাকে ভরসা করবে, চোখ বুঝে বিশ্বাস করবে সবটা দিয়ে। সব থেকে বড় কথা, আমায় সম্মান করবে, কখনো জোর করবে না, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না আমার অমতে। এমন অনেক চাওয়া আছে যা আমি চাইলেই পূরণ করতে পারি। অন্তত চেষ্টা তো করতে পারি এমন স্বর্গতুল্য পরিবার গড়ার। থামল সিথি। লম্বা শ্বাস টেনে শুকনোর চোখে চোখ রেখে বলল, আপনি আমার সেই মানুষটা কোনো দিন হতে পারবেন না। পারবেন? শুকনো চোখ ফিরিয়ে নিল। জবাব দিল না। সিথি আবারও বলল, আপনার মাকে আমার মা হিসেবেও পছন্দ না। সেখানে আমার মা, উনি কোনো দিনও হতে পারবেন না, হতে চাইবেনও না। সেই ছোট্ট থেকে শুনে আসছি সে তার ছেলের বউকে কিভাবে শাসনে রাখবেন, কি কি করতে দেবেন, কি কি করতে দেবেন না, বাপের বাড়ি বছরে কবার যেতে দেবেন, আরো কত কিছু। কোনোদিন এটা বলতে শুনিনি আমার ছেলে বিয়ে করিয়ে ঘরে বউ নয় আরেকটা মেয়ে আনবো। আমার তো মেয়ে নেই, ছেলের বউ দিয়ে মেয়ের শখ মেটাবো। আপনি বলতে শুনেছেন কখনো এমন কিছু? শুকনো এবারও চুপ। সিথি বলল, শোনেননি। উল্টো আপনাদের ঘরে হয়তো আলোচনা হয় আপনাকে বিয়ে দিয়ে ঘরে ফার্নিচার আর সিন্দুক ভরতে হলে দেখতে সুন্দর মেয়ে আনা যাবে না, তাই না? শুকনো এবার কিছু বলতে চাইলে সিথি আগে আগে বলে উঠল, বছর খানিক হলো আপনার বাবা ছাদ করে দালান তুলেছেন, খুব সুন্দর হয়েছে বাড়িটা, ছাদটা বেশি সুন্দর। কিন্তু আপনার মা কোনো ফার্নিচার তুলতে দেয়নি ঘরে, পুরনো কিছু জিনিস দিয়ে চালিয়ে দিচ্ছেন। কারণ তিনি ছেলে বিয়ে করিয়ে তারপর ঘর ভরবেন। এত বড় বাড়ি অথচ একটা ঠাকুর ঘর তৈরি করেননি আলাদা করে। শুধু শুধু নাকি জায়গার অপচয় তাতে। অনেক চাহিদা আপনার মা বাবার। তাই আপনার বাবা সিদ্ধান্ত নিয়েছেন কালো অসুন্দর কোনো মেয়েকেই ঘরে বউ করে আনবেন। এত সব চাহিদা পূরণ করে কেউ সুন্দরী মেয়ে তো আর দেবে না। আপনার বাবা সুদের ব্যবসা করেন, গরিবের বুকে পা মারিয়ে সুদ আদায় করতে প্রায়শই দেখি। কোনো বুক পিছ নেই, নেই বিবেকবোধ, আছে শুধু লোভ আর হিংসা। স্বামী স্ত্রী দুজনেই এক। আর রইলেন আপনি, আমার স্বপ্নের সম্ভাব্য মুখ্য চরিত্র। আপনার বিষয়টা আমার নজর থেকে ঠিক কিভাবে বোঝালে বুঝবেন জানি না, নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। ভালোবাসলে ঠিক বুঝে নেবেন। ধরুন আমরা অপরিচিত, আপনার সাথে আমার বিয়ে হলো আজ। কাল জানলেন আমাকে একটা ছেলে দিনের পর দিন হ্যারাস করে আসছেন। একজন স্বামী স্ত্রী যেভাবে খোলামেলায় প্রেমালাপ করে, সেভাবে রোজ শব্দবান ছুড়ে আসছে দিনের পর দিন। আমার অনুমতি না নিয়ে ছবি তোলা থেকে শুরু করে আয়নার চোখে চোখ রেখে চুমু দেয়া, ভালোবাসার অজুহাতে দিনের পর দিন উত্ত্যক্ত করা, বারংবার নাকচ করার পরেও মানসিক চাপে রেখে ভালোবাসা আদায় করা, এমন আরো অনেক কিছুই করে আসছে। মুখে কটা বলবো? আপনি যা যা করেন সেসব একটু উল্টো করে ভেবে বলুন, মানতে পারবেন? অন্তরে কাটা দেবে না? দেবে, ১০০ বার দেবে। আমি যদি আমার স্বপ্নের পুরুষকে কখনো সত্যি পাই, সেই আশায় নিজেকে কাঁটাযুক্ত গোলাপ না করে সাধারণ বেলি ফুলের ধাঁচে গড়ে তোলার প্রচেষ্টা করি একদম প্রতিনিয়ত। কাঁটা নয়, শুধুমাত্র সুভাষ আমার একান্ত মানুষটার হোক। কখনো সে কাটার আভাসও না পাক। তাই তাই? আর কতক্ষণ চুপ থাকবি? ভালো লাগছে না। আমাকে দুটো গাল দে। দেখবি ভালো লাগছে। আমি সময় নিয়ে আপনাকে এত কিছু কেন বললাম, আপনি বুঝতে পারছেন? প্রেমিকরা প্রেম বোঝে, বিয়োগ না। বিয়োগ শব্দটা এখানে বেমানান। তোর জন্য বেমানান, আমার জন্য সঙ্গত। আপনার কিছু বলার নেই? কিছু বলবেন না? শুকনোর চোখ ভরে উঠল।
লাল বর্ণের টলটলে চোখের ভাষা বুঝল না সিথি, তবে ভেতরে বয়ে যাওয়া ঝড়ে নীরব গতি টের পেল ঠিক। শুকনো যথাক্রমে চেষ্টা চালিয়ে যাচ্ছে চোখ জুড়ে টলমল করা অশ্রুগুলো গাল গড়িয়ে না পড়ুক, আটকে আসা গলায় কথাটা বদ্ধ না হোক। বেশ খানিকটা সময় নিয়ে অতঃপর বলল। আমাকে একটা সুযোগ দিবি সিথি, প্লিজ? শুকনো হাঁটু গেড়ে বসে পড়েছে সিথির সামনে, হাত জোর করে নত মস্তকে ভেঙে আসা গলায় সুযোগের ভিক্ষা চেয়ে শেষমেশ অঝরে কেঁদেই বলল। চোখে আটকা পড়া অশ্রুরা যেন উল্লাসে ব্যস্ত হলো গড়িয়ে পড়ার আনন্দে। বদ্ধতা কার পছন্দ, কারো না। মুক্তির স্বাদ সবাই চায়। সিথি খানিক ঘাবড়ে গেল, বুকের ভেতর উথাল ফাথাল অস্বস্তি আর দোটানা। শুকনো ভাঙা গলায় আবারও বলল। তুই বললি না, মায়েরা দায়িত্বে নয়, ভালোবেসে আগলে রাখে। আমি তোকে ভালোবেসে আগলে রাখবো সিথি, খুব করে আগলে রাখবো। তোর অসুস্থতায় আমি মা হয়ে তোর শিয়রে বসবো। আমার কোলে মাথা গুজে তুই মায়ের অভাব পূরণ করিস। তোর আবদারে আমি বাবা নামক প্রতিচ্ছবি হব। হুটহাট অকারণ আবদারে আমায় মাতিয়ে রাখিস। তোর যখন যা চাই আমি তাতেই রূপান্তরিত হব। তোর জন্য এই আমিটাকে রোজ ভেঙেচুরে নতুন করে গড়ে তুলব। নরম মাটি হব আমি। পুরো পৃথিবীর সত্তা পুষব নিজের মাঝে। তুই মনের মতো গড়ে নিবি। তবুও এভাবে সব শেষ করে দিস না। আমার পরিবারকে আমি পারবো না শোধরাতে। হয়তো চেষ্টা করতে পারবো, এই যা। কিন্তু এই আমিটাকে তো পারবো তোর নামে লিখে দিতে। তুই নিজ হাতে গড়ে নিয়ে একটা সংসার দে আমায়। তোকে দিয়ে দে। আমার হ প্লিজ, আমার হ। ভীষণ ভালোবাসি সিথি, ভীষণ ভালোবাসি তোকে। উঠে দাঁড়ান। শুকনো উঠে দাঁড়ালে সিথি ঢোক গিলে সকল অস্বস্তি গিলে নিল। কঠিন স্বরে বলল। আপনি বেকার, বাবার হোটেলে খান দান। সারাদিন করেন টোটো কোম্পানি। আর সুযোগ পেলে আমার মাথা মুড়িয়ে খান। তা বিয়ের পর বউকে কি খাওয়াবেন? আপনার বাবা লোকের গলায় পাড়া দিয়ে যে চড়া সুদ আদায় করে, সেই টাকা তো অন্তত আমার গলা দিয়ে নামবে না। পড়াশোনা শেষ করেছেন কবে? হুম? অথচ চাকরি কোনো প্রচেষ্টাই নেই। এমন ছেলেকে কে বিয়ে করবে শুনি? শুকনো ঝটপট বুলি আওড়ালো। চাকরি করতে হলে বাড়ি ছাড়া হতে হবে, যদি ফিরে এসে তোকে না পাই। আপনার কি মনে হয় আপনার ভালোবাসার ত্যাগের সিদ্ধান্তে গলে গিয়ে আমি লাফাতে লাফাতে আপনার গলায় মালা দেব? তাহলে কি করলে দিবি? সিথি চোখ পাকিয়ে চাইলে শুকনোর উৎসুক দৃষ্টি নেমে গেল। সিথি বলল। আপনি জানেন আমার কি চাই। একটা ছেলে চাইতে দিতাম, একটা মেয়ে চাইতি তাও দিতাম। কিন্তু অমন বাবা মা কোত্থেকে এনে দেব? ওসব কি আর আমার হাতে আছে? ছিল দাদু ঠাকুমার হাতে। তৎক্ষণাৎ চর পড়ল শুকনোর গালে। সিথি দাঁতে দাঁত চেপে বলল। অসভ্য একটা। শুকনো গালে হাত দিয়ে বলল। সরি, ওভাবে বলতে চাইনি, বোঝাতে চেয়েছি। আপনার ফিলসফি বুঝ আপনার পকেটে রাখুন। আমার বুঝতে হবে না। আমি যা বলি সেটা মাথায় ঢুকিয়ে নিন। আপনার ২ মিনিটের ভালোবাসার প্রকাশ আর ২ বছরের লেগে থাকা বিবেচনা করে আমি আমার সারা জীবনের স্বপ্ন বিসর্জন দিতে পারবো না। আগে একটি চাকরি জোটান। একজন মেয়ে ও তার পরিবারের সামনে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার উপযুক্ত হন। তারপর পরিবারকে মানিয়ে আসবেন আমার সামনে। ততদিনে আমার স্বপ্ন যদি ছুঁতে না পারি, তাহলে সিথি আপনার। আর হ্যাঁ, অবশ্যই আপনার বাবা মায়ের অনুমতি জুটিয়ে তাদের সঙ্গে নিয়েই তবে এই আসবেন। তাদের অমতে তাদের ছেলেকে বাজেয়াপ্ত করার কলঙ্ক মাথায় নিতে পারবো না। কথাটি বলেই চলে যেতে লাগলো সিথি। যেতে যেতে পিছু মুড়ে আবার বলল। আরেকটা কথা, আশা করবেন না আপনার অপেক্ষায় কুমারী হয়ে বসে থাকবো অনন্তকাল। কোনো কমিটমেন্ট রইলো না আমাদের মাঝে। হুম? আমি বড্ড স্বার্থপর। বেটার অপশন পেলে আপনার কথা মনে রাখবো না। সিথি চলে গেলে বুক ভরা শ্বাস নিল শুকনো। সম্মতির প্রথম ধাপ আরো এক দফা কাঁদালো তাকে। সম্মতিও তো, এ তো প্রত্যাখ্যান নয়। শুকনোর নিকট এইটুকুনিই ঢের। খুশিতে অশ্রু মুছতে মুছতে আচমকা থেমে গেল শুকনো। লজ্জায় মূর্ছা গেল, নিজের কান্নারত ভাবমূর্তি মনে মনে কল্পনা করে। ইস, স্মৃতি কি ভাবছে? ভাবছে হয়তো ছেলেটা ছিচকাঁদুনে। ছেলেরা আবার কাঁদে নাকি? স্মৃতি আবার দুর্বল ভাববে না তো? ভাবতে দেরি হলেও ছুটতে দেরি হলো না। এক ছুটের রাস্তায় গেল সিথির সন্ধানে। দেখলো ওপারে দাঁড়িয়ে আছে সিথি রিক্সার জন্য। শুকনো রাস্তা পার হতে হতে রিক্সা পেয়ে গেল সিথি। শুকনো দৌড়ে গিয়ে প্রায় চলন্ত রিক্সায় উঠে বসলো পাশে ধপ করে। সিথি আকস্মিক ঝক্কি সামলাতে না পেরে চমকে পড়ে যেতে লাগলে শুকনো দু হাতে ধরতে চায়। সিথি এক হাতে বাধা দিয়ে আরেক হাতে সামলে নিল নিজেকে। বিস্ময় নিয়ে প্রশ্ন করলো। আপনি? আমি কিন্তু ছিচকাদুনে নই। মানে? তখন ভুলে কেঁদে ফেলেছি। এটা বলতে এমন বাদর মতো লাফিয়ে আমার গায়ে পড়েছেন? হ্যাঁ, বিশ্বাস কর, আমি কিন্তু খুব শক্ত, একদম তোর মনের মতো।
আর কোনোদিন কাঁদবো না আমি, প্রমিস। আর চাকরিও খুঁজে নেব খুব শীঘ্রই। ওসব তো আমার বাঁ হাতের খেল। কতবার চাকরির সুযোগ পেয়ে ছেড়ে দিয়েছি জানিস? আর বাবা মাকে রাজি করানো কোনো ব্যাপারই না। একটা বিশেষ শিশি হাতে নিয়ে দুটো ফিল্মি ডায়লগ দেব, ব্যাস। দুজনে উল্টো ধরে বেঁধে বিয়ে দেবে তোর সাথে। রিক্সা থেকে নামুন। হ্যাঁ। কানে শোনেন না? মাথার সাথে কানও গেছে? বললাম রিক্সা থেকে নামুন। কেউ দেখলে উল্টোপাল্টা কথা বলবে। চাচা, রিক্সাটা থামা। স্মৃতির কথা শেষ না হতেই চলন্ত রিক্সা থেকে লাফিয়ে নেমে পড়ল শুকনো। স্মৃতি বিচলিত নয়নে অনিমেষ চেয়ে রইল পিছু মুড়ে। বিস্ময় কাটাতে সময় লাগলো খানিক। শুকনোর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে মনে মনে স্বগতোক্তি করল। হয়তো মা পেতে পারি একজন, হয়তো বাবাও পেতে পারি, কিংবা পাবো না। হতে পারে স্বপ্নের পুরুষও পাবো, ঠিক যেমনটা চাই। কিন্তু এমন কাউকে হয়তো আর পাবো না, যে আমায় ভালোবেসে মায়ের মতো আগলে রাখার প্রতিশ্রুতি দেবে, বাবা হয়ে আবদারের একমাত্র কারণ হওয়ার আর্জি জানাবে, বন্ধু হয়ে পাশে থাকবে সকল বিপদে, অযথা রাগ দেখালেও মাথা পেতে নেবে সমস্ত দায়। কোনোদিন বিরক্তি ছুতে পারবে না, যার মন মস্তিষ্কের দ্বার প্রান্ত। কিন্তু দুনিয়া এত সহজ নয়, সূক্ষ্ম। আপনি ঠিক একদিন ক্লান্ত হবেন ভালোবাসার দায়িত্বের টানাপোড়েনে। দায়বদ্ধতা আপনাকে কুড়ে কুড়ে খাবে। মা বাবা আর বউয়ের মাঝে মাঝে পিষ্ট হতে হতে বিরক্তিতে নুয়ে পড়বেন। হার মেনে নেবেন দুর্বলতা স্বীকার করে। সেই সময়ের সাক্ষী আমি হতে চাই না। আপনি তার আগেই হার মেনে নিন, খুব শীঘ্রই মেনে নিন। সিথি বাড়ি ঢুকতেই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলো। চার পাঁচেক নতুন মানুষ এসেছে বাড়ি। তীক্ষ্ণ বুদ্ধিমতী সিথির বুঝতে সময় লাগলো না তাদের উদ্দেশ্য। মেয়ে দেখতে এসেছেন তারা, তবে আনুষ্ঠানিকভাবে নয়। সচরাচর এভাবে মেয়ের সন্তানে এলে গ্রাম বাংলায় বলা হয় হাঁটা পায়ে মেয়ে দেখা। সিথিকে দেখেই তারা খুশি মনে বাড়ি ছাড়লেন। হয়তো খুব শীঘ্রই আবার আসবেন আনুষ্ঠানিকভাবে। সিথি মাথা ঘামালো না। এমনভাবে প্রায়ই তাকে দেখতে আসে ছেলের বাড়ি থেকে। কিন্তু সিথির জেদের সম্মুখীন হয়ে বিয়ে নামক আড়ম্বরপূর্ণ দ্বিতীয় মৃত্যু আর আগাতে পারে না। সিথির বাবা দেশের বাইরে থাকেন, তাকে বলে রেখেছে ইতি ঠিক কেমন পরিবার পেলে বিয়েতে রাজি হবে সে। অন্যথায় সারা জীবন কুমারী থাকতেও প্রস্তুত। কিন্তু পছন্দের পরিবার আর পছন্দের ছেলে না পেলে কোনোভাবেই বিয়েতে সে সম্মতি দেবে না। এমনকি ও বলে রেখেছে যে যদি মায়ের টাকা খুব বেশি হয়ে থাকে তাহলে যেন দুদিন পর পর ছেলের বাড়ির লোকজন ডেকে এনে মহাভোজের আয়োজন করায় মেয়ে দেখার নাম করে। আমার ছেলের বাড়ির লোকজনের সামনে সেজেগুজে সং হয়ে বসতে আপত্তি নেই। এতটা দুর্বল চিত্তের আমি নই। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। এত কিছু বলার দরুন সিদ্ধি এখন নির্লজ্জ বেহায়া এক বকে যাওয়া মেয়ে পুরো পরিবারের নিকট। সৎমা তো উঠতে বসতে গান গান। সিদ্ধির বিয়ে মাথা উঁচু করে দিতে পারবে না তার বাবা। নিশ্চিত নাক কান কেটে মুখে চুনকালি মাখিয়ে বাড়ি ছাড়বে এই মেয়ে। আর এসব বলার পর হাতে গোনা দুই পরিবার থেকে এসেছিল সিটিকে দেখতে। ছেলের সঙ্গে আলাদা কথা বলার পর অপছন্দ হওয়ায় ছেলেকে দু এক কথায় চটিয়ে দিয়ে সেটি ভেঙে দিয়েছে বিয়ে। এবারের বেলায় দেখা যাক কি হয়। ভোরের স্বপ্ন আর দুপুরের রোদ, দুয়ে মিলে বড়ই জ্বালা দিচ্ছে শুকনোকে। দুপুরের তীব্র গরমে ছাদের রেলিংয়ে এক পা রেখে দাঁড়িয়ে আছে সে। চোখ দুটো সামনে দুই বাড়ি পেরিয়ে সিথিদের দুয়ার কামড়ে পড়ে আছে। নড়চড় নেই এক বিন্দু, তবে আকুলতা যেন এক সিন্ধু। সেই কখন ঘরে ঢুকলো সিথি, এখনো বেরোনোর নাম নেই। প্রায় আধ ঘন্টা পর এক কচ থালা বাসন গড়া পাহাড় সমেত বেরিয়ে এলো সিথি, গিয়ে বসলো কলপারে। শুকনো তড়িঘড়ি করে নেমে পড়লো ছাদ থেকে। দিক বিদিক ভুলে দৌড়ে গেল কলপার। পকেট হাতড়ে চার ভাঁজের কাগজখানা শীতের পায়ের সামনে ফেলেই চলে গেল পুকুর পাড়ে। ওখানে বসলে কলপারটা দেখা যায়। যতক্ষণ স্মৃতি বাসন ধোয়ায় ব্যস্ত থাকবে ততক্ষণ চোখের জ্যোতি একটা ভালো কাজে লেগে থাকুক। স্মৃতি থালা বাসন ধুয়ে পাকের ঘরে রেখে নিজ ঘরে গেল তড়িঘড়ি। গিয়ে কাগজ মেলতেই শুকনোর লেখা গোটা গোটা অক্ষর খুঁজে পেল। চিঠিতে লেখা, সিমন্থিনী, আমার ভেতরটা ছটফট করছে। অস্থির লাগছে ভীষণ। ভোরে স্বপ্ন দেখেছি তুই বউ সেজেছিস, কিন্তু আমি কোথাও নেই। নিজেকে খুঁজতে খুঁজতে হন্যে হয়ে গেছি, বিশ্বাস কর। কোথাও নিজেকে খুঁজে পেলাম না। তুই তাহলে কার জন্য বউ সাজলি? আমার জন্য না। আর জানিস, আমি সকালে ভাত খাইনি। খুব খিদে পেয়েছে। দুপুরেও খাইনি। আরো বেশি খিদে পেয়েছে। ভোরের ওই ছটফটানি স্বপ্ন আমার পেটের খিদে না নিয়ে জিভের স্বাদ তুলে নিয়েছে। খিদেই মরে যাচ্ছি, কিন্তু খেতে পারছি না। তুই কার জন্য সাজলি? আমি নেই কেন? সিথি চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে কলপারে গেল ড্রেনে ভাসাতে। দেখলো হিজলতলায় বসে আছে শুকনো। কিছু একটা ইশারা করতে গিয়েও করলো না।
শুকনো আকুলতা উদযাপনে মেতে রইল ফিরতি চিঠির আশায়। সিদ্ধিকে চুপচাপ চলে যেতে দেখে মুখটা চুপসে গেল শুকনোর। কিছুক্ষণ পর মায়ের ডাকে ঘরে ফিরলেও আবার এসে বসে রইল একভাবে। সারা বিকেল পার হয়ে রাত নামলেও স্নানচ্যুত হলো না। রাতে আবার কলপারে এসে শুকনোকে নৈশব্দে বসে থাকতে দেখে ভীষণ রেগে গেল সিদ্ধি। এসব ছেলে মানুষই পাগলামি মোটেও পছন্দ নয় তার। এমন করতে থাকলে ভালোবাসা তো দূর, উল্টো বিতৃষ্ণা জন্মাবে। পরের দিন সকাল সকাল মায়ের মুখে শুনলো দেখতে আসছে সিতিকে। শুকনোর মন মেজাজ খেটে গেল দ্বিগুণ। শুকনো তৎক্ষণাৎ সিতিদের বাড়িতে গেল কথা বলার সুযোগ খুঁজতে। বাড়ির সবার ব্যস্ততা দেখে নিশ্চিত হলো কথা বলার সুযোগ বের করা খুব বেশি কঠিন হবে না। সবাই পাকের ঘরে রান্নায় ব্যস্ত। ছেলের বাড়ির লোক নাকি 11টায় আসবে বলেছে। তবুও সরাসরি সিথির ঘরে ঢোকার সুবিধা করতে না পেরে বাড়ির পেছনে গেল পুকুর পেরিয়ে। সিথির জানালায় গিয়ে সাবধানে পর্যবেক্ষণ করলো দ্বিতীয় কেউ আছে কিনা ঘরে। অতঃপর আকুল কণ্ঠে ডাকলো। সিথি, শীতে আলমারি ঘেটে মায়ের শাড়ি বের করছিল অতিথিদের সামনে পড়বে বলে। শুকনো ডাক শুনে আগে দরজা বন্ধ করলো। জানালায় এসে রাগী থমথমে ভঙ্গিমায় বলল। দিনের বেলায় কোন সাহসে এখানে এসেছেন আপনি, হ্যাঁ? আমার কপালে কলঙ্ক না লেপটে কি হচ্ছে না আপনার? শুকনো গায়ে মাখল না ওসব। নিজের মর্জি ভেঙে কাপা গলায় বলল। আমার কষ্ট হচ্ছে। আমি আপনার প্রেমিকা নই। পরিস্থিতি এমন নয় যে আপনাকে ধোকা দিয়ে আমি আরেক ছেলের জন্য সাজতে বসেছি। তাহলে কষ্ট কেন হবে? তুই আমার প্রেমিকা নস, তুই আমার প্রেয়সী। ধোঁকা দিচ্ছিস না, যন্ত্রণা দিচ্ছিস। ভুলে যান, যন্ত্রণা থাকবে না। ভুলে গেলে মরে যাব। সোজা কথায় আসুন, কেন এসেছেন এখানে? তুই ওই লোকগুলোর সামনে যাবি না। এটা বলতে এসেছেন? তুই বলেছিস আমি চাকরি পেয়ে মা-বাবাকে। এও বলেছিলাম আমি ভীষণ স্বার্থপর। বেটের অপশন পেলে দ্বিতীয়বার ভেবে দেখবো না। কোনো কমিটমেন্ট নেই আমাদের মাঝে। আমি দিইনি। তাই বলে সুযোগ তো দিবি। বিশ্বাস করুন, আমি চাই না আপনাকে সুযোগ দিতে। কারণ আমি জানি আপনার সঙ্গে জীবন কাটালে আমার ভবিষ্যৎ অন্ধকার আর অশান্তিতে পরিপূর্ণ থাকবে। আপনি বুঝে কেন বুঝতে চাইছেন না বলুন তো? ওইদিন বললাম না, প্রেমিকরা প্রেম বোঝে, বিয়োগ না। চুপ করুন। এসব ফিল্মি ডায়লগ আমার অসহ্য লাগে। চলে যান এখান থেকে। আচ্ছা চটিস না। শোন, তুই যা তাদের সামনে। আমি এ নিয়ে আর কিছু বলছি না। কিন্তু ছেলের সঙ্গে আলাদা কথা বলবি না। আর বিয়ের কথা যেন না আগায়। আপনি শিওর থাকুন। শ্বশুর শাশুড়ি পছন্দ হলে অবশ্যই ছেলের সঙ্গে আলাদা কথা বলবো। আর আলাদা কথা বলে ছেলে পছন্দ হলে বিয়ের কথাও এগোবে। আর বিয়েটাও হবে। সিথি, আমি রেডি হব। দেরি হচ্ছে আমার। চলে যান। যাব না। জেদি আপোষহীন বিরোধিতা শুকনের কণ্ঠ আর মুখভঙ্গিতে। সিথি দাঁতে দাঁত চেপে জবাব ছুড়ে দিল। আমি শাড়ি পরবো। দেখবেন? শুকনো অকপটে জবাব দিল। না, এখন না, বিয়ের পর। সিথি রাগ দেখিয়ে জানালা বন্ধ করতে গেলে শুকনো হাত ঢুকিয়ে দিল জানালা বরাবর। সিথি অতশত না দেখে মুখের উপর জানালা বন্ধ করতে গিয়ে শুকনোর হাতের উপর দিয়ে জানালার কপাট চালালো। চাপা আর্তনাদে চোখ মুখ কুঁচকে নিল শুকনো। দাঁতে দাঁত চেপে ঠাই হারিয়ে রইল। তবুও স্থানচ্যুত করল না। ব্যথায় জর্জরিত হাত দুখানা। সিথি আকস্মিকতায় হকচকিয়ে গেছে। অপরাধ বোধে বিদ্ধ অন্তরাত্মা। এই প্রথম হাত ধরল শুকনোর। ব্যথায় নীল হয়ে চামড়া খসে যাওয়া অংশে হাত বুলিয়ে দৌড়ে গেল মলম আনতে। রক্ত বের হয়নি, তবে বেশ ভালো জখম হয়েছে। সিথিদের ফ্রিজ নেই, থাকলে বরফ ধরা যেত। আপাতত ঠান্ডা জল ঢাললো হাতে। অতঃপর চামড়া উঠে যাওয়া জায়গায় খানিক মলম ঘষে শান্ত হয়ে দাঁড়ালো। বড় বড় শ্বাস টেনে শান্ত করলো নিজেকে। এর মাঝে শুকনো বলে উঠল। প্রেয়সীর প্রথম ছোঁয়া, তাও এত যত্নের। খুশিতে মরে না যাই রে সিথি। সিথি কঠিন স্বরে জবাব দিল। আপনি আমার দ্বারা ব্যথা না পেলে আপনার শুশ্রূষা তো দূরে ফিরেও তাকাতাম না। না, আমি কোনো দয়ার সেন্টার খুলে বসিনি। ভালোবাসি। হাতে ওটা কি? শুকনো হাত নেড়েচেড়ে দেখতে গেলে ওদিকে জানালা আটকে দিল সিথি। শুকনোকে বোকা বানিয়ে জানালা আটকেও ওদিকে শান্ত হলো না সে। বুকের ভেতর কেমন করছে যেন। এভাবে কেউ ভালোবাসি বলে নাকি মুখের উপর? চোখে চোখ রেখে ভেতরটা নড়ে উঠেছে। পাত্রপক্ষের সামনে নীল শাড়ি আর খোলা চুলে বসে আছে সিদ্ধি। ছেলের মা বাবা মামা মামি পিসে পিসে মশাই জহুরি দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শীতের পা থেকে মাথা অবধি। নজর কেড়েছে তা বেশ বুঝতে পারছে শিউলি। ছেলে তাকিয়ে আছে পুরুষালী প্রখর দৃষ্টি ফেলে। তবে দৃষ্টিতে মুগ্ধতা বিদ্যমান। এক পর্যায়ে ছেলের সঙ্গে আলাদা কথা বলতে দেওয়া হলো সিথিকে। সিথির নিজ ঘরে পাড়াতো এক বৌদি নিয়ে গেল দুজনকে। দরজা খোলা রেখে বাইরে এসে দাঁড়ালো সে টুম্পাকে নিয়ে। সিথি একা হতেই সর্বপ্রথম নিজেই বলে বসলো। আপনার আগে আমি কিছু প্রশ্ন করতে পারি?
ছেলে যে খানিক অবাক হলো তার অকপটতায় তা বুঝতে অসুবিধা হলো না সিথির। ছেলে জবাব দিল। জি, অবশ্যই। আপনি পৃথিবীতে সবথেকে বেশি কাকে ভালোবাসেন? বাবা-মাকে। বিয়ের পর বউ আর মায়ের মাঝে ঝামেলা হলে যখন দেখবেন বউ আর মা দুজনেই ভুল, তখন কার পক্ষ নেবেন? ভুল বা সঠিক জানি না। তবে বউকে ১ম দিনই ভালোবেসে বুঝিয়ে বলবে, "মা, ভুল হলেও তার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। ঝামেলা তো অনেক দূর।" মা আর বউয়ের মাঝে যেকোনো একজনকে বেছে নিতে হলে কাকে বেছে নেবেন? চেষ্টা করব এমন পরিস্থিতি না সৃষ্টি হোক, যেখানে মাকে বেছে নেওয়ার প্রশ্ন আসবে। মায়ের সঙ্গে কারো তুলনা চলে না। তবুও যদি এমন সিচুয়েশন ফেস করেই বসি, তবে নিজেকে ইনভলভ করব না তাদের মাঝে। যতদিন না দুজনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যায়, ততদিন নিজে উল্টো রেগে থাকব। দুজন মিলমিশ হলে তবে কথা বলব দুজনের সঙ্গে। ইমপ্রেসিভ! বিয়ের পর মাকে বেশি ভালোবাসবেন না বউকে? দুজন দুজনের জায়গায়, মা মায়ের ভালোবাসা, সম্মান পাবে, বউ বউয়েরটা। কখনো প্রেম করেছেন? জি, করেছি দুটো। স্কুল লাইফে একটা, কলেজে লাইফে একটা। লাস্ট 3 ইয়ার হলো সিঙ্গেল আছি। বউ চাকরি করতে চাইলে করতে দেবেন? আমার বাবা-মাকে আমি খুশি রাখতে চাই, যেমনটা তারা আমার সারা জীবন রেখে এসেছেন। আমি চাই আমার স্ত্রী তাদের দুজনের সর্বক্ষণের সঙ্গী হোক। কোনো কাজ না করুক। প্রয়োজনে কাজের জন্য আলাদা লোক রেখে দেব। শুধু মানসিক সঙ্গ দিক। তবুও দিক, সাথে থাকুক। আমি তো আর সর্বক্ষণ পারব না তাদের সঙ্গ দিতে। তাহলে সংসার ডুববে। তাই আমি চাই আমার স্ত্রী চাকরি না করুক। একটু স্বার্থপর আমি। এদিকটা তাকে স্যাক্রিফাইস করতে হবে। আমি তার পরিবর্তে দুনিয়া স্যাক্রিফাইস করতে রাজি তার জন্য। তাকে খুশি রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার তরফ থেকে। আমায় পছন্দ হয়েছে? এখনো অবধি পছন্দ কিংবা অপছন্দ কোনো শব্দকেই বোধগম্য কাঠগড়ায় দাঁড় করাতে পারিনি। আগে আপনাকে একটু জানি, একটু বুঝি, তারপর না হয় অপছন্দের রায় দেব। তো বলুন, কি জানতে চান? আমাকে আপনার পছন্দ হয়েছে? সিথি অকপটে জবাব আনলো জিভে, তবে চটপটে চিত্তে আওড়াতে পারল না হ্যাঁ শব্দটি। অস্বস্তি ঝেঁকেই বসলো। শেষমেশ দৃষ্টি নত করে জবাব দিল। অপছন্দের হননি। অপছন্দ না হওয়ার কারণ? কারণ ভেঙে বলতে হবে? অবশ্যই। যে পুরুষ মাকে ভালোবাসতে জানে, যথার্থ সম্মান দিতে জানে, সে কখনো স্ত্রীর অসম্মান করবে না, ভালোবাসবে। যদি আপনার মন আর মুখ আলাদা না হয়ে থাকে, তবে অবশ্যই আপনার মা রত্নগর্ভা, আর আপনি একজন সত্যিকারের পুরুষ। আমার মনে হয় আপনারও কিছু জিজ্ঞেস করার আছে। মনে হওয়ার কারণ? কারণ আপনার মায়ের শিখিয়ে দেওয়া জবাবগুলো তো সবে অর্ধেক বললাম। বাকি অর্ধেক পেশ করতে হলেও আপনাকে তো প্রশ্নগুলো করতে হবে, মিস সীমন্তিনী। সিথির মস্তিষ্কে যেন বিস্ফোরণ ঘটল মুহূর্তেই। নত দৃষ্টি অগ্নিঝরা দৃষ্টিতে পরিণত হলো এক লহমায়। ছেলেটি কি যেন ভাবলো এক মুহূর্ত, অতঃপর প্রবল আগ্রহ নিয়ে পুনরায় বলল। আমার পুরো নাম সৌরভ গাঙ্গুলি। পড়াশোনা এইচএসসির ফর্ম তোলা অবধি সীমাবদ্ধ। আমি সিগারেট থেকে শুরু করে সব ধরনের নেশা করেছি একসময়। এখনো করি, তবে হুটহাট ঘিলু ঘেঁটে গেলে তখন। তাছাড়া ভদ্রলোক। আর গার্লফ্রেন্ড কোনোদিন ছিল না, না স্কুলে না কলেজে। আজীবন সিঙ্গুলার নাম্বার ছিলাম। কেননা গরিবের ছেলেদের জীবনে গার্লফ্রেন্ড নামক পোষা বেড়া থাকে না। বাবা মা জানে একটি কোম্পানিতে ভালো জব করি আমি। জানে না যে সে কোম্পানির মালিক আমি নিজেই। কোম্পানিটা দাঁড় করিয়েছি পাপের রোজগারে। বেশ কিছু ইললিগাল কাজের সঙ্গে যুক্ত ছিলাম আমি কলেজ লাইফ থেকে। লাইক ড্রাগস অ্যান্ড থাক, এসবে এত ডিটেলসে আপনার না জানলেও চলবে। মোট কথা, আমার সম্পর্কে আপনি যা জানেন সবটাই ভুল। বুঝলেন মিস হিমন্থিনী? সিথি গম্ভীর মুখে শুনল সবটা। ফোঁস করে শ্বাস ছাড়ল, বিরক্তি আর রাগে মুখ কুঁচকে। অতঃপর গৌরবের উৎসাহী চোখে চোখ রেখে বলল। আপনাকে আমার সত্যি পছন্দ হয়েছে। এত সুন্দর সাজিয়ে গুছিয়ে নাটকীয়তা বজায় রেখে মিথ্যে কজন বলতে পারে বলুন? একজন বন্ধু হিসেবে বেশ গ্রহণযোগ্য আপনি। ইস, ধরে ফেললেন। চুলের বাজে হাত ঘলিয়ে বলল গৌরব। সিথি বলল। মা নিজে শিখিয়ে দিয়েছে, না আপনার মাকে দিয়ে বলিয়েছে? আপনি কি কি প্রশ্ন করতে পারেন আর তার পরিপ্রেক্ষিতে আমার কি কি জবাব দেওয়া চাই, তার বিশাল একখানা লিস্ট ধরিয়ে দিয়েছে আপনার মা আমার মায়ের হাতে। মেবি আপনি আরো কিছু বলতে চান। ক্লিয়ারলি বলুন। মেয়ের দেখি বেশ বুদ্ধি। আপনি আমায় বিয়ে করতে আগ্রহী নন। থাকলে এভাবে সব ঘেঁটে দিতেন না। এবার সত্যি কথা বলেও আবার মিথ্যে পেশার কথা বলে ভয় দেখানোর তাৎপর্য ব্যবহার করুন। তাৎপর্য? বেশ গম্ভীর শব্দ ব্যবহার করেন আপনি। আচ্ছা, যাই হোক। অ্যাকচুয়ালি একজনকে ভালোবাসি আমি। বিয়ে আমি তাকেই করব। কিন্তু আমার ভালোবাসা সুন্দর হলেও ভালোবাসার মানুষের মনটা সুন্দর ছিল না। বিয়ের আগে আলাদা থাকার প্ল্যানিং করছিল।
ভালো যখন বাসি ছেড়ে তো দিতে পারি না। তাই একটু শিখিয়ে পড়িয়ে নেওয়ার পর্ব চলছে। আমার মায়ের মনের মতো নিজের হাতে গড়ে নিচ্ছি। একটু সময় চাই। যেদিন মনে হবে সে উপযুক্ত, মনে কোনো কালিমা নেই, সেদিন ঘরের বউ করে নিয়ে আসবো। মেয়েটা আমার বড্ড ভালোবাসে। নিজেকে আর নিজের মানসিকতাকে আমার উপর ছেড়ে দিয়েছে। আর ইলিগ্যাল কাজের কথা বললাম আপনাকে ভড়কে দিতে। আপনাকে নিয়ে আমার কৌতূহল ছিল আকাশ সমান। আপনাকে আমার মায়ের পছন্দ হয়েছে বলে কিনা আমার মা প্রশ্নের জবাব লিস্ট ধরিয়ে দিল হাতে, যাতে আপনাকে ইমপ্রেস করে বিয়েতে রাজি করতে পারি। কি আশ্চর্য ঘটনা! যদিও চাইলে মাকে বুঝিয়ে সুঝিয়ে দেখতে আসা ক্যান্সেল করতে পারতাম, তবে আপনাকে সরাসরি দেখার এবং বোঝার লোভ সামলাতে পারি নাই। তাই দেখতে আসার আয়োজন। এবার বাইরে চলুন তাহলে। তা রিজেক্ট কি আপনি করবেন না আমি করব? আপনি করলে বেটার হয়। আই থিংক দুজনে করলেই বেস্ট হবে। শঙ্করী রানীর সঙ্গে গোল পাকিয়েছে শিউলি। সাংসারিক টুকটাক ভুল নিয়ে চলছে দুপক্ষের বাগবিতণ্ডা। শিউলি আসলে সিথির রাগ শাশুড়ির উপর ছাড়ছে। বিয়েতে নাকচ করাই জ্বালা ধরেছে মনে। সরাসরি সিথিকে কিছু বলতে না পারার ক্ষোভ যেদিক দিয়ে পারছে পুষিয়ে নিচ্ছে। এদিকে সিথি আছে চিন্তায়। বাইরের শোরগোলে কান দেওয়ার বোধ যেন নেই। হাতে একখানা চিরকুট আগলে বসে আছে থম মেরে। চিরকুটের ভাঁজ খুলে আরো একবার চোখ বুলালো তাতে। তাতে লেখা, আমার ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে রে সিথি। তুই কি করে বললি ওই ছেলেকে তোর অপছন্দ হয়নি? কি করে বললি? কটা কথা শুনেই অপছন্দ হয়ে গেল? এক অপরিচিত লোক। আমি তো কত শত হৃদয় নিংড়ানো শব্দ সঁপে এলাম তোর পায়ে। কত রাত নির্ঘুম কাটিয়ে ঘুম লিখে দিলাম তোর নামে। নিজেকে ভেঙে চুরে তোর বাস করলাম অন্তরাত্মায়। আমায় তো কোনোদিন এক চিলতে হাসিও দিলি না বিনিময়ে। ওই লোকটা কিনে এত কিছু পেয়ে গেল। বিয়ে ঠিক হোক, ঝামেলা করব না আমি। আটকানোর কোনো চেষ্টা করব না। ভিক্ষা চাইব না আর তোকে। ভালো থাকিস স্বপ্ন আর স্বপ্নের মানুষগুলো নিয়ে। তুই আর আমি একসাথে একদিনেই বিদায় নেব। দেখিস, একসাথেই। শুধু গন্তব্য আলাদা হবে। শীতে একচোটে পড়া শেষ করে ফোঁস করে শ্বাস ফেলে খালি পায়ে ছুটল শুকনোদের বাড়ি। যা ভাবার ভেবে নিয়েছে, এবার কিছু করার পালা। শুকনোর মা শত্রুপা শিউলির পাশে বসে ঝগড়ায় তাল দিচ্ছে। যতক্ষণ এ বাড়ির চেঁচামেচি না থামছে ততক্ষণ তাকে ঘাড় ধাক্কা দিয়েও উঠোন ছাড়া করা যাবে না। নিশ্চিন্তে বোঝাপড়া করা যাবে শুকনোর সঙ্গে। সে নিশ্চয় এখন একলা ঘরে দুঃখ বিলাসে মত্ত। শুকনোদের সদর দরজায় ছিটকিনি দেওয়া নেই, আলগা হাতে চাপানো রয়েছে। স্মৃতি দরজা ঠেলে প্রবেশ করলো ভেতরে। ঢুকেই সচেতন সজাগ দৃষ্টি ফেলল চারিদিকে। অতঃপর বাম দিক হেঁটে শুকনোর দরজায় কড়া নাড়ল প্রচণ্ড শব্দের আলোড়ন তুলে। ভেতর থেকে জবাব এলো। ব্যস্ত আছি। কণ্ঠ বিধ্বস্ত, আওয়াজ নিচু। শুকনোর দুই শব্দের জবাবে স্মৃতি যেন আজ পেল বহু কিছু। অতঃপর দরজায় আঘাত করতে লাগলো বারংবার একাধারে। থামলো না যতক্ষণ না খুলল ঘরের কপাটখানা। রক্তিম ফোলা চোখ, উস্কো খুস্কো চুল আর নগ্ন গায়ে দরজা খুলে দাঁড়ালো শুকনো। স্মৃতি তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল উদাম বুক চোখে লাগতেই। শুকনো ভরকালো না, আশপাশ দেখতে দেখতে বলল। সান্ত্বনা দিতে এসেছিস না বিয়ের নিমন্ত্রণ? সিথি দরজা ধাক্কিয়ে ভেতরে গেল শুকনোর হাত ঠেলে। জবাব তো দূর, ফিরেও তাকালো না। শুকনো অবিলম্বে ফিরে দাঁড়ালেও ভেতরে এগিয়ে এলো না। সিথি পুরো ঘরের এলোমেলো অবস্থা দেখে প্রতিক্রিয়া জানালো ভয়াবহ। পায়ের নিচ থেকে ঘরের আসবাবপত্র তুলতে তুলতে রণচণ্ডী রূপ ধারণ করলো। একে একে সব ছুঁড়ে মারতে লাগলো শুকনোর দিকে। শুকনো একপাশে পড়ে থাকা টি শার্ট উঠিয়ে ঝটপট পরে নিয়ে ঘরের কোনায় গিয়ে দাঁড়ালো। সিথি কোমরে হাত চেপে ভারী শ্বাস টেনে বলল, এখানে বসুন। কণ্ঠে আদেশ, হাতের নিশানা বিছানায়। শুকনো কেমন দিশেহারা বিভ্রান্তিকর মুখ নিয়ে গুটি গুটি পায়ে বসলো বিছানার কোণ ঘেঁষে। সিথি প্রস্তুতিহীন এলোমেলো শব্দ আওড়ালো শুকনোর চোখে চোখ রেখে। কি? ভালোবাসার ডেট এক্সপায়ার হয়ে গেছে? ছেড়ে দিলেন এত সহজে? তুই সুখ খুঁজে পেয়েছিস, স্বপ্নের পুরুষ স্বপ্নের পরিবার। আমি তা কেড়ে নেওয়ার বায়না কি করে করি? কি করে জেদ করে আর চাই তোকে? স্মৃতি কিছু বলতে গিয়েও থেমে গেল। ওদিক থেকে আসা সামান্য চিৎকারের আওয়াজ থেমে গেল। আর শোনা যাচ্ছে না চেঁচামেচি। সময় আর নেই হাতে। শুকনোর মা চলে আসবে যে কোনো সময়। তাই তাড়াহুড়োই বলল, আমার অনেক কথা আছে। কাল আবার কলেজের পেছনে সকাল 10টায় দেখা করবেন। মনে থাকে যেন। বলেই ছুটে বেরিয়ে গেল সিদ্ধি। শুকনো ভাবলেশহীন তাকিয়ে রইল অনিমেষ। কাল তো সে সময় অন্য কোথাও থাকবে। গন্তব্য যে বেছে নিয়েছে এক, তাতে এবার পদার্পণ করা বাকি। বিড়বিড়িয়ে বলল, বিদায় সিমন্থিনী, ভালো থাকিস। স্বপ্ন বুকে পুষে সুখী হোস। রাত পার হলো অমানিসাময়।
মনে বড্ড অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যেন গ্রহণ লেগেছে অচিরেই। পরের দিন সকালে সিথি বেশ আগে ভাগেই চলে এলো কলেজের পেছনটায়। কিঞ্চিত আশা ছিল শুকনো হয়তো উত্তেজনায় আরো আগেই এসে বসে আছে, কিন্তু না, নেই শুকনো। আসেনি সে। সিথি বসলো গাছের নিচে, ঘড়ি দেখলো 9:30 বাজে। মনে মনে গোছাতে লাগলো শব্দগুচ্ছ। কি বলবে কি বলবে না মনে সে লিস্টের কাটছাট হলো বারংবার। দেখতে দেখতে 10টা বাজলো 11টা, শুকনো এলো না। ঠিক 12টায় যখন রোদ পড়লো মাথার উপর, তখন উঠে পড়লো সিথি, এক বুক অস্থিরতা আর অস্থিতিশীল হৃদয় নিয়ে। পাগল পাগল অনুভূতি নিয়ে বাড়ি ফিরল। বাড়ির দুয়ারে আসতেই শুকনোর খবর এলো কানে। মানুষটার নাকি ভীষণ জ্বর। শতরূপা তাই শিউলির কাছে এসেছে প্যারাসিটামলের খোঁজে। মেজাজ চটে গেল সিথির। 2 দিন পর পর প্যারাসিটামল চাই, 2 দিন পর পর গ্যাসের ওষুধ চাই। পেট খারাপ হলে সে ওষুধও চাইতে আসবে এ বাড়িতে না পেলে যাবে আরেক বাড়ি, তারপর সুবিধা করতে না পারলে যাবে ওষুধের দোকানে, তার আগে না। সেই ছোট থেকে শুনে আসছে তাদের নাকি অসুস্থ হওয়ার ঠিক 1 দিন কিংবা 2 দিন আগেই ওষুধ ফুরিয়ে যায়, আর নয়তো ডেট এক্সপায়ার হয়ে যায়। আর ঠিক তার পরের দিন তাদের উপর রোগ বালাই ঝেঁকে বসে। কি দৈবিক ঘটনা! ভাবলে রাগও লাগে, হাসিও পায়। সিথি তড়িঘড়ি এগিয়ে গিয়ে বলে, আমার ঘরে ঔষধ আছে, দিচ্ছি। তা কবে থেকে জ্বর? মারে, কি আর বলবো, ছেলে আমার এত চাপা স্বভাবের, কিছু বলতে চায় না। জানে তো ওর মা যে ওকে কত ভালোবাসে, বললে যদি কষ্ট পায়, তাই বলতে চায় না, বুঝলি? আমি জিজ্ঞেস করেছি কবে থেকে জ্বর। আমি তো দেখলাম এই একটু আগে সকালে কয়েকবার ডেকেছি, খেতে ওঠেনি, খালি হুম হুম করলো। তারপরে একটু আগে চিন্তায় পরে দরজা ধাক্কিয়ে ধাক্কিয়ে খুলিয়েছি। ওমা, দেখি ছেলে আমার দাঁড়াতেই পারছে না, চোখ দুটো লাল টুকটুকে নেশাকরের মতো হয়ে গেছে, আর গা তো একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। ধান দিলে খই ফুটবে, কথা বলতে পারছে না ছেলে আমার। সিথি ব্যাক্কেল বনে দাঁড়িয়ে রইল। নিজের ছেলের শারীরিক অবস্থা বর্ণনা করতে করতে কি অবলীলায় নেশাখর বানিয়ে দিল, কি আশ্চর্য! সিথি বলল, জ্বর মেপেছিলে? জ্বর মাপার যন্ত্র শুকর ঘরে থাকে, গিয়ে খুঁজতে হবে। কাকি, অস্ত্র নয় বলো যন্ত্র। এই নাও প্যারাসিটামল। তবে জ্বর মাপতে হবে। থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে জানো? পারবে মাপতে? এই শতরূপা পারে না এমন কিছু নাই রে সিটি, খালি একটু চোখে কম দেখি, তাই বুঝি না জ্বর কত দূর। লেখা বুঝি না তো, বয়স হয়েছে বুঝিসই তো, এখন সুখ করে বিয়া করাইতে পারলে আর ঘরে বউ আনতে পারলেই পাচ্ছি একটু আরাম আয়েসে। কাকি, বুঝেছি, আমি সব বুঝেছি। চলো, আমি যাচ্ছি তোমার সাথে। জ্বর মেপে দিয়ে আসবো। জ্বর বেশি হলে হসপিটালে নিতে হবে। তার তো আবার জ্বর এলেই বমি হয়। একা রেখে এসেছো, যদি বমি টরি একদম পড়ে থাকে তাহলে, হ্যাঁ? সিথি বলতে বলতেই শতরূপার হাত ধরে বেরোলো হাতে ওষুধ নিয়ে। খচ্চর মহিলা। ছেলে অসুস্থ, অথচ এসেই গপ্প জুড়ে বসে আছে। আর ভাষার তো শ্রাদ্ধ না করলেই নয়। কথা শুরু করবে সাহেবি বানা দিয়ে আর শেষ করবে পিন্ডি চটকিয়ে। মনে মনে জমিয়ে গাল মন্দ করতে লাগলো শতরূপাকে। শতরূপার স্বভাব হচ্ছে কথা শুরু করবে স্পষ্ট শুদ্ধ ভাষায়, আর বলতে বলতে গ্রাম্য আঞ্চলিক ভাষায় চলে যাবে। আর যখন ঠান্ডা মাথা থাকবে তখন গুছিয়ে কথা বললেও রেগে গেলে যাচ্ছে তাই বলতে থাকবে আঞ্চলিক ভাষায়। তখন আর শুদ্ধ অশুদ্ধর বালাই রাখে না। সিদ্ধি শতরূপার পিছু পিছু প্রবেশ করলো শুকনোর ঘরে। শতরূপা মুহূর্তেই ও মাগো বলে চিৎকার করে উঠল। সিথি তড়িঘড়ি সামনে এগিয়ে এসে দেখে বিছানার চারপাশে বমি ছড়িয়ে আছে, আর শুকনো এলোমেলো শুয়ে আছে বিছানার কিনারায়। সিথি আর শতরূপা দুজনেই দৌড়ে গেল শুকনোর কাছে। ডেকে বুঝলো জ্ঞান হারায়নি, তবে পরিপূর্ণ হুঁশে নেই। এদিকে শতরূপার আহাজারিতে গম গম করতে লাগলো ঘরখানা। সিথি শতরূপাকে কিঞ্চিত ধমকে সুরে বলল, এমন করলে তোমার ছেলে সুস্থ হবে না। বালতি ভরে জল নিয়ে এসো, মগসহ। আর একটা গামছা আনো। একটু থেমে পুনরায় বলল। থার্মোমিটার কোথায়? শতরূপা কাঁদতে কাঁদতে বলল। খুঁজা দেখ, আমি জল নিয়ে আহি। সিথি সবার আগে শুকনোকে ঠিক করে শুয়ে দিল। গায়ের তাপমাত্রা দেখে বুক ভার হয়ে এলো। হঠাৎ মনে পড়ল গতকাল দুপুরে যখন খালি গায়ে দরজা খুলে দাঁড়িয়েছিল শুকনো, বুক ভর্তি খামচির দাগ জ্বলজ্বল করছিল। মাথার নিচে বালিশ দিতে দিতে শতরূপাকে ডেকে উঁচু গলায় বলল। কাকি, বড় একটা পলিথিনও এনো। সিথির গলার আওয়াজে খানিক নড়ল শুকনো। সিথি আবেশে ডুবল শুকনোর মুখ চেয়ে, ডুবেই রইল।
আলতো হাতে শুকনোর পরনের গেঞ্জিটা সামান্য উঁচু করলো। নজর কাড়ল খামচির অসংখ্য দাগ, চোখে যেন সইল না। কৃত্রিম আঘাত লাগলো দৃষ্টিতে। তড়াক গতিতে গেঞ্জি নামিয়ে উঠে দাঁড়ালো। আবেশচ্যুত হয়ে নিজেকে গালমন্দ করলো। এহেন কাজের স্পর্ধায় নিজেকে ধাতস্থ করে পুরো ঘর জুড়ে তল্লাশি চালালো থার্মোমিটারের খোঁজে। ঘরে আলমারি, আলনা আর একটি কাঠের টেবিল ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। তাই ওষুধের বাক্স খুঁজে পেতে বেগ পেতে হলো না। বাক্স খুলে থার্মোমিটার বের করে বসলো শুকনোর পাশে। এক হাতে শুকনোর চিবুক আগলে সামান্য মুখ খুলিয়ে থার্মোমিটার বসালো যত্ন করে। গালে হাত রেখে একবার ডাকলো নাম ধরে। হাত আর সরাতে ইচ্ছে করলো না। নিজের মনের চাহিদায় নিজেই বিরক্ত সিথি। উঠে দাঁড়িয়ে মনোযোগ ঘুরিয়ে ডাকলো শতরূপাকে। সাড়া না পেয়ে বাইরে গিয়ে দেখলো কয়েকটা তেনা নাড়াচাড়া করছে শতরূপা। সিথি জিজ্ঞেস করলো, এখনো কি করছো তুমি? তোমার না জল পলিথিন এগুলো নিয়ে যেতে বললাম। ঘর মোছার তেনাগুলো নতুন রেসিপি, যেটা দিয়া বমি পরিষ্কার করব সেটা তো আর কোনো কাজে ব্যবহার করতে পারবো না, ধুয়ে দেবে কে? তাই দেখছি কোনটা বেশি পুরনো এবং সাংসারিক বিষয় কি আর তুই বুঝবি? শীতে অধৈর্য হয়ে রুষ্ট কণ্ঠে বলল, তুমি ছেলের শুশ্রূষা না করে আগে ঘর পরিষ্কার করবে? তোমায় জল আনতে বলেছে ওনার মাথায় ঢালতে আর গা মুছতে, ঘর মুছতে নয়। উফ, তোমার ইট পাথরের দালান পচে যাবে না একটু পর পরিষ্কার করলে, বুঝলে? সবার আগে ওনার চিকিৎসা দরকার। বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলবি না স্মৃতি। আমার ছেলে আমি বুঝবো। মায়ের থেকে মাসির দরদ বেশি। সিথি আর কথা না বাড়িয়ে বালতি ভরে জল নিয়ে গেল নিজেই। থার্মোমিটার বের করে দেখলো 103 ডিগ্রি জ্বর। পলিথিন ছাড়াই শুকনোর মাথায় জল ঢালতে লাগলো জলদি। আশেপাশে গামছা না পেয়ে নিজের ওড়নার এক পাশ দিয়ে মুছিয়ে দিল মাথা। মুখ চোখ মুছিয়ে দিয়ে ঘুরে দাঁড়াতে সম্মুখীন হই শতরূপার সঙ্গে। সন্দেহজনক চাহনি নিয়ে তাকিয়ে আছে সে ন্যাকড়া হাতে। স্মৃতি সে দৃষ্টির তাৎপর্য ঠিকই বুঝলো, তবে গায়ে মাখল না, চড়া গলায় বলল, আমি ভাত নিয়ে আসছি। খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না। ছেলের শরীর মুছে দাও। পেট, পিঠ, হাত, পা কোথাও যেন বাদ না যায়। সিথি ছুটে গেল বারান্দায়। হাঁড়ি পাতিল খুঁজে ডাল আর আরো ভর্তা পেল। তাই দিয়ে ভাত পেরে নিয়ে গেল তড়িঘড়ি। এখনো শুকনোর গা মোছা হয়নি, তাই দরজায় দাঁড়িয়ে রইল পিছে ফিরে। কিছুক্ষণ পর ভাতের থালা শতরূপার হাতে দিয়ে বলল, তুমি খাইয়ে দাও, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। সিথি বাইরে গিয়ে ন্যাকড়া হাতে ফিরে এলে চেঁচিয়ে উঠল শতরূপা। ন্যাকড়া কেড়ে নিয়ে বলল, আমি পরিষ্কার করতেছি, তুই সর। শুকো হাত দিয়ে খাইতে পারবো ডা করে, বেটা মানুষ সামান্য জ্বর রে কাহিল হয় না। ন্যাকড়া পাল্টাতে গেল শতরূপা। সিথির গা কাঁপছে রাগে। এমন পরিস্থিতিতে বাড়তি কথায় না জড়ানোর সিদ্ধান্ত নিল। শুকনোকে বালিশে হেলান দিয়ে বসানোর চেষ্টা করলো, কিন্তু এক চুলও নড়াতে পারল না। শুয়ে শুয়ে ভাত খাওয়াবে কি করে? সিথির মন বলছে শুকনোর জ্ঞান আছে, নয়তো পাথরের মতো শক্ত কেন হয়ে আছে? এতটাও তো ভারী নয় যে উঠিয়ে বসাতে পারবে না সে। সিথি বিছানায় হাত কেড়ে ঝুঁকলো। শুকনোকে পর্যবেক্ষণ করে টের পেল কাঁদছে ছেলেটা। চোখের কোণ গড়িয়ে স্পষ্ট জলের দাগ ভাসছে। শীতে ভারী শ্বাস ফেলে সোজা হয়ে বসল। মৃদু স্বরে বলল, আমাকে সহযোগিতা করুন প্লিজ। উঠে বসুন। ভাতটা খেয়ে ওষুধটা খেতে হবে। সিথির কথাই কাজ হলো। এবার সিথি ধরতেই উঠে বসলো ধীর গতিতে। সিথি ভাতের থালা হাতে তুলে নিল। মাখাতে মাখাতে মাথায় এলো শতরূপা গেল তো গেল, আর তো এলো না। কেন যেন মনে হলো দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে শতরূপা। সিথি থালা হাতেই নিঃশব্দে কয়েক পা এগিয়ে উকি দিয়ে দেখলো সত্যিই দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। সিথি তাচ্ছিল্যের শ্বাস টেনে ধীরে ধীরে ছাড়লো। গা ঝাড়া দিয়ে ওঠা ঘৃণা আর রাগের পরিমাণ বাড়তে না দিয়ে বিছানায় ফিরে বসলো। ভাত মেখে তুলে দিল শুকনোর মুখে। কিছু কথা এলো ঠোঁট অব্দি, কিন্তু শত্রুপার উপস্থিতিটা ঠোঁট এড়িয়ে বাইরে আসতে দিল না। শুকনোকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। শীতির তো নিজের মা নেই, সৎ মায়ের থেকে স্নেহ ভালোবাসা না পেলে অভিযোগ করা নিরর্থক। কিন্তু শুকনের তো নিজের মা বাবা আছে, তবুও যেন কিছুই নেই। শীতির এখন মনে হচ্ছে তার নিজের থেকেও শতভাগ বেশি অসহায় আর ভালোবাসার কাঙাল এই মানুষটা। খাওয়ার প্রায় শেষের দিকে ঘরে এলো শতরূপা। শক্ত মুখে সিথিকে বলল, এক পরপুরুষের গা ঘেঁষা বসে আসোস, ঘরের বউয়ের মতো সেবা করতাছোস, খাওয়াইতাছোস, লজ্জা করে না তোর? আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। আমি নিশ্চিত আমার পোলার গলার ঝুলায় ধান্দায় আসোস তুই। এমন বেহায়াপনা করার নিগাই তাইলে বিয়া ভাঙলি। না জানি কবে থেকে আমার পোলার মাথা খাইয়া আসোস, হতচ্ছাড়ি। সিথি এক চুলও নড়ল না। খাওয়া শেষ না করে মোটেও উঠবে না। এদিকে শুকনোর শুষ্ক হৃদয়ে যেন এক এক
আকাশ মেঘ কোলে পড়ল বিয়ে ভাঙার কথা শুনে। তরাক গতিতে নতমস্তকের বন্ধ চোখ খুলে ফেলল। অবাক নয়নে তাকিয়ে রইল সিথির পানে। কিন্তু শতরূপার অবিরত অপমান নাড়িয়ে দিল শুকনোকে। চিৎকার করে চুপ করতে বলে সিথিকে বলল। বাড়ি যা সিথি। এমন নোংরা মানুষদের সঙ্গ সবার জন্য নয়। তুই বাড়ি যা। শতরূপা দ্বিগুণ চেঁচামেচি করতে লাগলো এবার। সিথি হাত ধুয়ে শুকনোকে ওষুধ খাইয়ে দিয়ে শতরূপার সামনাসামনি দাঁড়ালো। শুকনো নিজেও উঠে দাঁড়ালো। সিথি শতরূপাকে কিছু বলতে গিয়ে আবার ফিরে তাকিয়ে শুকনোকে বলল। আপনি বসুন। কথা বলতে গলা কাঁপছে, মাথা তুলে দাঁড়াতে পা কাঁপছে না? আমায় বলা কথা জবাব আমি নিজেই। সিথির কথা শেষ হওয়ার আগেই পড়ে গেল শুকনো। সিথি ছুটে এসেও ধরতে পারল না। শতরূপা এক চিৎকারে বাড়ি মাথায় তুলল। শুকনো জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে বিছানার কোণা বরাবর। মাথায় বোধহয় লাগলো খানিক। ওষুধ খাওয়ার পর বেঁচে যাওয়া জল ছিল গ্লাসে। সিথি দ্রুত জল ছিটিয়ে দিল শুকনোর চোখে মুখে। মাথায়ও ঢাললো খানিক। হাত পা মালিশ করতে করতে জ্ঞান ফিরলে দুজনে ধরে উঠিয়ে বসালো। সিথি মাথার পেছনে ইশারা করে জিজ্ঞেস করলো। এখানে ব্যথা লেগেছে? শুকনো মাথা নেড়ে না করলো। সিথি হাত দিল ফুলেছে কিনা পরখ করতে। শুকনো আধ ভোজা চোখে মায়া নিয়ে পিটপিটিয়ে চাইল। শতরূপা এসে বাধা দিল সিথিকে। হাত টেনে গালাগাল করতে করতে বাইরে বের করে দিতে উদ্যত হলে হ্যাচকা টানে ছাড়িয়ে নিল সিথি নিজের হাত। শুকনো দু হাতে মাথা চেপে ধরে থামতে বলছে এক নাগাড়ে। কণ্ঠ অস্পষ্ট, দৃষ্টি খোলা। তবুও গলা তুলছে সিথির হয়ে। শতরূপার উচ্চ স্বরের গালাগাল আর অতিরিক্ত টানা হেঁচড়ায় সিথি জেদের বসে বলে বসলো। ছাড়ুন হাত। এটা আমার ঘর। আর এই মানুষটা আমার স্বামী। বিয়ে হয়েছে আমাদের। দ্বিতীয়বার গায়ে হাত দিলে বধূ নির্যাতনের মামলা ঠুকবো। শুকনো আর শতরূপা দুজনের চেহারা হলো দেখার মতো। দুজনের মনের পরিবেশ ভিন্ন হলেও বিস্ময়ে হাঁ করা মুখাবয়ব হলো অভিন্ন। সেকেন্ড কয়েক নীরব থেকে চিৎকার করে উঠল শতরূপা। হাহাকারে ফেটে পড়ে বাড়ির সামনে এগিয়ে গেল ঘর ছেড়ে। উদ্দেশ্য লোক জানিয়ে কেচ্ছা করা। শতরূপা বেরিয়ে গেলে সিথি মেঝে পরিষ্কার করতে বসে গেল। শুকনো এখনো একই ভঙ্গিতে তাকিয়ে আছে নিষ্পলক। সিথির বুক ধরফর করছে। কেঁপে কেঁপে উঠছে শরীর। কাঁটা দিচ্ছে গায়ে। চঞ্চল চাহনি আর হাতে জাগা লোম বলে দিচ্ছে অস্থিরতার গতি ও পরিমাণ। মেঝে পরিষ্কার হলে বাইরে গেল নিজে পরিষ্কার হতে। বাইরে যেতেই নজর কাড়ল লোক সমাগম। শতরূপা এর মধ্যেই পাড়ার লোক জড়ো করে ফেলেছে, জমিয়েছে সভা। সিথির বুক দুরু দুরু। অজানা ভয়ে কাবু হলো মন। নিজেকে যথাসম্ভব শক্ত দেখানোর প্রচেষ্টায় রত হলো তবুও। শুকনোর ঘরে গেল এক ছুটে। ঘরে পৌঁছে তৎক্ষণাৎ সম্মুখীন হলো শুকনোর প্রশ্নময় চাহনির। সিথি দরজা বন্ধ করে এড়িয়ে গেল সেই দৃষ্টি। শুকনো শরীরে ঘাম দিচ্ছে, জ্বরের প্রখরতা কমছে ধীরে ধীরে। অস্থির লাগছে ভেতর বাহির। এতক্ষণে মাথায় ঘুরছিল সেদিন সিঁদুরের বিষয়টা। সিথিকে আর কথায় কথায় খুলে বলা হয়নি, ধোঁয়াশা রয়ে গেছে। শেষমেশ একটা মিথ্যে জোরে কিনা শুরু হতে চলেছে দুজনের সম্পর্ক। তাও কিনা এভাবে। সিথি ভাবছে আসলেই ও শুকনোর স্ত্রী। সত্যিটা জানানো প্রয়োজন। ঝোঁকের বসে কি করলি সিথি? সিথি নিশ্চুপ। শুকনো অস্থির হয়ে আবারও বলল। কি করলি এটা? তোর মতো মেয়ে এমন অবুঝের মতো কাজ? মানে কি করলি তুই? তুই ভাবতে পারছিস কত বড় ঝড়ের সম্মুখীন হতে হবে তোকে? তোর চরিত্রের উপর আঙ্গুল উঠবে সিথি। সবাই তোকে দোষারোপ করবে, অসম্মান করবে, চরিত্রে দাগ বসাবে। কি ভেবে কি করলি? মায়ের উপর রাগ আর জেদের বশেই নিজেকে কেন বলির পাঠা বানালি? আমাকে বউ হিসেবে না মানলে বলে দিন, চলে যাচ্ছি। সিথির একগুঁয়ে কথায় থমকে উঠল শুকনো। হিস হিসিয়ে বলল। চুপ। এতদিন তোকে ঠিক যতটা বিচক্ষণ, চিন্তাশীল ভাবতাম, আজ ঠিক ততটাই বেকুব আর অবুঝ মনে হচ্ছে। ইনডিরেক্টলি বলতে চাচ্ছেন আমায় আপনি বউ করে ঘরে তুলতে চান না, তাই তো? সিথি, আমার ধৈর্যের পরীক্ষা অনেক নিয়েছিস। আর নিস না। তুই বুঝতে পারছিস না কি করলি? আরে তুই শুধু আমায় একবার বলতি, আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করে হলেও তোকে সসম্মানে ঘরে তুলতাম। তবু কাউকে আঙুল তোলার সুযোগ দিতাম না কোনোদিন। তোকে কেউ দু কথা শোনাবে আমি তা মানতে পারছি না। কত বড় ঝড় ডেকে আনলি নিজের জন্য তা নিজেও জানিস। তবু তেরা তেরা কথা বলছিস। যা হবে দেখে নেব। আপনি রেস্ট নিন। বলতে বলতে শুকনোর ঘামে ভেজা মুখ চোখে পড়লে পুনরায় বলল। আপনার গায়ে ঘাম দিচ্ছে, জ্বর ছাড়ছে। ঔষধের জন্য ছাড়ুক বা আমার দেয়া শখের জন্য, ক্রেডিটটা কিন্তু ঘুরে ফিরে আমারই। সিথির নির্লিপ্ত ভাবসাবে অসহায় লাগছে শুকনোর। পরবর্তী পরিস্থিতি কি হতে পারে ভেবে গায়ে কাটা দিচ্ছে। একটা কথা জিজ্ঞেস করি? করুন। তুই? আমি? কিছু না। আজকে বললেন ঠিক আছে, আর জীবনেও যেন এমন অর্ধেক কথা না শুনি। এই আমার বড্ড বেশি অপছন্দ। এর মধ্যেই হট্টগোল বেড়ে গেল। শুকনো সিথিকে বলল। এখানে চুপ করে বস। ভুলেও বাইরে বের হবি না। আমি কথা বলবো সবার সঙ্গে। যা বলার আমি বলবো, তুই শুধু হ্যাঁতে
হ্যাঁ মিলাবি। সিঁথি জবাবের অপেক্ষা না করে শুকনো দরজা খুলে দাঁড়ালো। সবার আগে সামনে পেল নিজের বাবাকে, তার পাশে শতরূপা, শিউলি, শঙ্করী রানী, টুম্পা ও প্রায় 15-20 জন প্রতিবেশী দাঁড়িয়ে। শুকনো শক্ত হাতে দরজা আগলে দাঁড়িয়ে প্রস্তুত হলো সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে। সবাইকে চুপ করতে বলে শুকনোর বাবা গম্ভীর স্বরে বলে উঠল, স্মৃতি ভিতরে? হ্যাঁ। ওরে বাইরে ডাক না হয়, আমার ওই ভিতরে যাইতে দে। যা বলার আমায় বলো। মানিক সাহা ধমকে উঠলেন। সুখ করে সর সামনে থেকে, মাথা গরম করাইস না। আমি ঠান্ডা মাথায় কথা কমু ওর সাথে। দরজা ছাড়। শুকনো কিছু বলার আগেই সিথি এগিয়ে এলো সামনে। শুকনোর বাবা মা সিথিকে কিছু বলার আগেই শুকনো এক নাগাড়ে বলতে লাগলো, ওর কোনো দোষ নেই। সিথি নির্দোষ। ওকে কেউ কোনো প্রশ্ন করবে না। আমি জোর করে বিয়ে করেছি ওকে। ওর অমতে সিঁদুর তুলেছি, এমনকি ও আমায় পছন্দ পর্যন্ত করতো না। এখনো করে না। কিন্তু ওকে বিয়ের জন্য পরিবার থেকে চাপ দিচ্ছে প্রতিনিয়ত। আমাকে পছন্দ না করলেও আমাদের বিয়ে তো হয়েছে। আমি ওর স্বামী। এরপরেও অন্য কাউকে বিয়ে কি করে করবে? কোনো বাঙালি মেয়ের পক্ষে সম্ভব নয় এমনটা। তাই আমাকে মেনে নিয়ে ফিরে এসেছে আমার কাছে। আমি ভালোবাসি সিথিকে। ওকে নিয়ে সংসার করতে চাই। তোমরা আমাদের মেনে নিতে না পারলে বলে দাও, ওকে নিয়ে আমি চলে যাব। কিন্তু আমার স্ত্রীর প্রতি কোনো রকমের হেনস্থা কিংবা অপমান আমি সহ্য করব না। শুকনোর চোখ মুখ টলমল করছে অস্থিরতা আর দুর্বলতায়। চোখ দুটো বুঝে আসতে চাইছে। সিথি চুপচাপ সব শুনল শুকনোর মুখ চেয়ে। প্রতিক্রিয়া বোঝা গেল না। শতরূপা এদিকে চিৎকার চেঁচামেচি শুরু করেছে ফের, সাথে আছে মরা কান্না। শুকনোর বাবা সিথির দিকে চেয়ে জিজ্ঞেস করলো, সূক্ষ্ম যা কইল সব সত্য? শুকনোর মা মাঝখান থেকে বলে উঠল, আমার শুক্তোর মাথা খাইয়া দিছে ওরে আপনি কি জিগান? ও যা শিখাইয়া দিছে শুক্তো তাই কইতাছে। আপনি আগে ওর রে বাই করেন। ওই শিউলি তো গো মুখ পুরিরে ক আমার সুখের ঘর থেকে নামতে। শিউলি শতরূপাকে সঙ্গ দিয়ে গালাগাল করতে লাগলে শুকনো বাধা দিল, বলল, সিথি আর আপনাদের বাড়ির মেয়ে নেই। ও আমার বউ। আমার বউকে দু কথা শোনানোর অধিকার আমি কাউকে দেইনি। আমার সামনে এমন কিছু বলবেন না কাকি, যাতে আমাকে দু কথার পরিবর্তে চার কথা ফিরিয়ে দিতে হয়। শিউলিকে চুপ করিয়ে শুকনো বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমার কি মতামত? আমার বউকে সহজভাবে মেনে নিতে আপত্তি থাকলে বলো। আমি ওকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। শুকনোর বাবা জবাব না দিয়ে আগে ঘর খালি করলেন। সিথির পরিবার বাদে বাকি সবাইকে বিদায় করে বসলেন চেয়ার টেনে। শুকনাকে উদ্দেশ্য করে বললেন, পোলার বউ ঘরের লক্ষ্মী। লক্ষ্মী কখনো বিদায় করে কেউ? তোরা ঘরে যা, আমি একটু পরে ডাক মনে। আর তোর মায়েরে আমি বোঝাইতেছি, চিন্তা করিস না। ঘরে যা, যা ঘরে যা। তোর জ্বর না? বৌমা ওরে নিয়ে যাও, ওর বিশ্রাম দরকার। শুকনো সিথিকে নিয়ে সরে পড়ল। ঘরে নিয়ে দরজা চাপিয়ে বসলো বিছানায়। দুর্বল লাগছে, হাসফাস লাগছে ভেতরটা। সিথি বসলো শুকনোর পাশে, মৃদু স্বরে প্রশ্ন রাখলো, বিয়ে তো হয়েছেই, এবার হবে সংসার, এটাই তো চেয়েছিলেন তাই না? তাহলে আমার মুখ লটকে বসে আছেন কেন? এখনো চান না? শুকনো রেগে মেগে বলল, না, চাই না। মিথ্যে দিয়ে কিচ্ছু হাসিল করতে চাই না। চেয়েছি তোকে, চেয়েছি তোর ভালোবাসা, চেয়েছি তোর নরম চাহনি আর খানিক সরল সম্মতি। কিন্তু কি করেছিস তুই নিজেও জানিস না। আমাকে চান? এখন কথা বলবি না। আমায় স্পেস দে। আমার কিছু বলার আছে। আমি আপনার মুখ আটকে রাখিনি। শুকনো ঝটপট বলে উঠতে পারছে না। আমাদের বিয়ে হয়নি সিথি, মনে হচ্ছে বলে দিতেই সব শেষ হয়ে যাবে। হাওয়ায় মিঠাইয়ের ন্যায় মিয়ে যাবে সব এক পলকে। সঙ্গে হারাবে মেয়েটার বিশ্বাস ভরসা। সিথি আবারও বলল, হিসেবে তো গতকাল আমাদের বউ ভাত হওয়ার কথা ছিল, আর ফুলশয্যাও। আজ চুপ কর সিথি। বিয়ে হয়নি আমাদের। আমি সিঁদুর দেইনি সেদিন তোকে। দিয়েছিল টুম্পা। আমার অস্বস্তি হচ্ছে, প্লিজ এসব বলিস না। আমার হাঁসফাঁস লাগছে। হুম, কি বললেন আবার বলুন। আমি তোকে সিঁদুর পরাইনি, বিয়ে হয়নি আমাদের। ও আচ্ছা, এখন তাহলে বিয়েটাই অস্বীকার করছেন। তার মানে কথার সারমর্ম দাঁড়ালো আমাকে আর চাই না আপনার, তাই তো? সিথি, প্লিজ দোহাই লাগে তোর। উল্টোপাল্টা কথা বলিস না। তোকে আমার সারা জীবন চাই। আমি তোকে ততটা ভালোবাসি যতটা ভালোবাসলে অনর্থক জীবনটাকে সার্থক মনে হয়। তুই আমার প্রাপ্তি, সার্থকতার পরিণাম। এসব বলে আমায় দুর্বল করিস না। সত্যি বিয়ে হয়নি আমাদের? না, তাহলে এখন? তুই চাইলে আমি চাইলে?
আমরা সত্যি সত্যি বিয়ে করতে পারি। তারপর শুকনো কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেল। থেমে সময় নিল কয়েক মুহূর্ত। অতঃপর কৌতূহলী মুখা অবয়বে প্রশ্ন করল। তুই জানিস সব, তাই না? জানি তো কত কিছুই। আপনি কি জানতে চান সেটা বলুন। আমি যে সিঁদুর দেইনি সেদিন, তা তুই জেনে গিয়েছিস টুম্পার থেকে। তা না হলে এই মুহূর্তে তোর রিয়াকশন হতো ভিন্ন। হয় আমার চুল ছিঁড়তি, না হয় নিজের। হুম, জানি তো। তাহলে এসবের মানে কি? মাকে বিয়ের কথা কেন বললি? সত্যি কথাগুলো হজম করতে কষ্ট হবে। তোকে পুরোটা হজম করার ক্ষমতা সৃষ্টিকর্তা বোধহয় একমাত্র আমাকেই দিয়েছেন। আমি আপনাকে ভালোবাসি না। জানি। আর বিশ্বাসও করি না। এটাও জানি। নতুন কিছু বল। কিন্তু কিন্তু ভালোবাসি না, কিন্তু বাসতে চাই। বিশ্বাস করতাম না, এখন থেকে করতে চাই। স্মৃতি থেমে পুনরায় বলল। আমার স্বপ্ন আপনাকে সঁপে আপনাকে গ্রহণ করতে চাই। আপনার ভালোবাসায় কেমন যেন লোভ লেগেছে। ইচ্ছে করছে সবটা পেতে। আপনার চেয়ে এইটার কাউকে হয়তো পাবো, তবে আপনার মতো কাউকে পাবো না। স্মৃতি আবারও থামল। ভারী শ্বাস টেনে ফের বলল। আপনি আজ সহজেই পেয়ে গেছেন আমায়। আমার দেখার ছিল আপনি সহজেই পেয়ে গেছেন ভেবে সত্যিটা আড়াল করেন কিনা, আমার পাশে দাঁড়ান কিনা। কিন্তু না, আপনি সত্যিটা আড়াল করেননি। আমাকে হারানোর ভয় বুকে চেপে সত্যিটা বলেছেন। আমার পাশে দাঁড়াননি, বরং আমার চাওয়ার এক ধাপ উপরে গিয়ে দাঁড়িয়েছেন আমার সামনে, আমাকে আড়াল করে, আমার ঢাল হয়ে। তবে হ্যাঁ, ভাবেন এসব প্ল্যান করে করেছি। হুট করেই মাথায় এসেছে, হুট করেই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সিঁদুরের ঘটনাটা আপনার মুখ থেকেই শোনার ছিল। এজন্যই টিকেছিলাম সকাল 10টায়। ভেবেছিলাম বলবো যে, বিয়ে যখন হয়েছে আজকেই আমায় বইয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলতে হবে। আপনি যদি তখন আমাকে পেয়ে যাওয়ার আনন্দে সত্যিই লুকিয়ে যেতেন, তবে আসলে হারাতেন আমায়। আর যদি সত্যিটা বলে শুদ্ধ মনে আমায় নতুন করে চেয়ে নিতেন, তবে দিয়ে দিতাম নিজেকে। এই ছিল অভিপ্রায়। কিন্তু আপনি তো দেখাই দিলেন না। এদিকে জ্বর বাঁধিয়ে বসে আছেন। তারপর আপনার মায়ের সাথে এসে দেখি আপনার এই অবস্থা। তার উপর ওনার ওসব আচরণ। হুট করে তাই সিদ্ধান্ত নিয়ে বসলাম। হয় এসপার নয় ওসপার। শুকনো বাকহারা হয়ে বসে রইল। কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। স্মৃতিও বসে রইল চুপচাপ। বেশ খানিকক্ষণ পর শুকনো বলল। আমার কেমন যেন লাগছে। কেমন? শুকনো উত্তেজনা সামলে বলল। আমায় বিয়ে করবি সিথি? আজ? এক্ষুনি? যদি ভুল না হই, তবে আপনার বাবা আমার বাবার সাথে কথা হয়তো বলছে এখন। যদি সুবিধা করতে পারেন তবে সামাজিকভাবে আজই বিয়ে সম্পন্ন করাবেন। আর যদি ওনার মনে হয় আমার বাবা আমায় পার করে দিয়েছে ভেবে আর হাত উপর করবে না, তাহলে চেষ্টা করবেন আমায় বাড়ি থেকে বের করে দিতে। তাহলে বরং বসে বসে ব্যাগ গোছাই। আপনি কি আমার বাড়িতে গিয়ে ওঠার ধান্দা করছেন? করছি। তবে শব্দটা আমার নয়, বল আমাদের। না তোর বাবার বাড়ি, আর না আমার বাবার বাড়ি। স্মৃতি পাল্টা প্রশ্ন ছোড়ার আগেই ঘরের দরজায় এসে হাঁক ছাড়ল শতরূপা। শুকনো আর স্মৃতি দুজনেই বাইরে এলো। শুকনোর বাবা জানালেন স্মৃতির বাবার সাথে কথা বলেছেন তিনি। তার কোনো আপত্তি নেই বিয়েতে। তার উপর সমস্ত দায়িত্ব দিয়েছেন স্মৃতির অভিভাবক হিসেবে। স্মৃতি জিজ্ঞেস করলো। আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল? প্রশ্নে যেন কিছু একটা ছিল। শুকনো ক্ষীণ অনুভব করলো তা। শুকনোর বাবা জানালো এমন কিছু বলেনি সিথির বাবা। অতঃপর বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিল বিকেলে পাড়ার মন্দিরে নিয়ে সামাজিকভাবে বিয়ে হবে। তারপর সিথিকে বরণ করে ঘরে তুলবে আনুষ্ঠানিকভাবে। আপাতত সিথি আর শুকনোকে আলাদা থাকতে বলা হলো। এর মাঝে একে একে পাড়ার লোকজন আসতে লাগলো বাড়ির দুয়ারে। তবে শতরূপা এখন একদম চুপচাপ। কোনো হই হল্লা নেই, চেঁচামেচি নেই, নেই গম্ভীরতাও। বেশ স্বাভাবিকই লাগছে। সেটি আজ করল খানিক, সম্ভাব্য কারণটা মাথায় খেলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই সামাজিকভাবে বিয়ে সম্পন্ন হলো সিথি আর শুকনোর। বিয়ে উপলক্ষে পাড়ার মানুষজন প্রায় সকলেই উপস্থিত মন্দিরে। শুকনো বাড়ি ফিরল সিথিকে সঙ্গে নিয়ে মহা আনন্দে। যেন বিশ্বজয় করেছে আজ। আশেপাশে এত এত কানাঘুষা বিন্দু মাত্র বিচলিত করতে পারেনি সিথি আর শুকনোকে। বরণ শেষে শুকনোর ঘরে রাখা হলো সিথিকে। সন্ধ্যা পেরিয়ে রাত প্রায় 8টা। কেউ এসে আশীর্বাদ করছে, কেউ শোনাচ্ছে কথা। তারপর সিথির পাল্টা জবাব তো আছেই। কেউ বিনোদন নিচ্ছে তো কেউ নিজেই বিনোদনের পাত্র বনে যাচ্ছে সিথির ধারালো কথায়। দেখতে দেখতে রাত 10টা বাজে ঘর খালি হলো। রাতের খাবার নিয়ে এলেন শঙ্করী রানী। নাতনিকে খাইয়ে বসে রইলেন কিছুক্ষণ চুপচাপ। হয়তো অনেক কিছুই বলার ছিল, কিন্তু না বলেই চলে গেলেন। সিথি দীর্ঘশ্বাস ফেলল। শঙ্করী রানী যেতেই ঘরে প্রবেশ করলো শুকনো। সিথি বিছানা ছেড়ে এসে প্রণাম করতে এলে শুকনো 5 হাত দূরে ছিটকে দাঁড়ালো। সিথি চোখ রাঙিয়ে বলল। এখানে দাঁড়ান চুপচাপ, এক পা নড়বেন না। শুকনোকে দাঁড় করিয়ে প্রণাম করলো সিথি।
শুকনো অস্বস্তিতে নিয়ে আছে। সিথিকে বলল। আজ তো কিছু দিতে হয়। আমি তো কিছু আনিনি। সিথি ব্যঙ্গাত্মক হেসে বলল। যেদিন সত্যি সত্যি ফুলসজ্জা হবে সেদিন দেবেন না হয়। শুকনো লজ্জায় মাথা নত করে ফেলল। সিথি ভাবতেও পারেনি শুকনো এতটা লজ্জা পাবে। এতদিনে জেনে এসেছে লোকটা ঠোঁটখাটা বেহায়া কিসিমের। আজ ঘাটে ঘাটে মেয়েদের মতো লজ্জা পেতে দেখে বিস্ময়ের কমতি নেই। আপনার লজ্জাও আছে? অবাক হচ্ছি আমি। শুকনো এমনভাবে চাইল যেন কাঁচা চিবিয়ে খেতে এক্ষুনি মুখে তুলবে সিথিকে। মৃদু স্বরে বলল। আমি না হয় বেহায়া, নির্লজ্জ। তা তোর তো আছে লজ্জা, তাই না? অবশ্যই আছে। আমি আপনার মতো নাকি? হুম। আচ্ছা তাহলে পা লজ্জা। বলেই কোলে তুলে নিল সিথিকে। বিছানায় নিয়ে শুয়ে দিয়ে ক্ষীণ স্বরে বলল। এবার ঘুমো। আপনি খেয়েছেন? হুম, খেয়েছি। আর কোনো কথা হলো না দুজনের। পিনপত নীরবতায় সময় এগোলো আধ ঘন্টা। দুজনেই এপাশ ওপাশ করছে, ঘুম নেই চোখে। শুকনো হঠাৎ ফিরে ডাকলো সিথিকে। সিথি পাশ ফিরলে শুকনো বলল। তোকে একটু ধরে ঘুমাই। প্রমিস করছি শুধু জড়িয়ে ধরে ঘুমাবো। আর কিচ্ছু করব না। সিথি তৎক্ষণাৎ জবাব দিল। একদম না। শুকনো কাদো কাদো মুখ করে বলল। তাহলে তুই আমায় ধর। সিথি হাই তুলে বলল। পাশ ফিরে ঘুমোবেন না নিচে নেমে? না থাক, পাশ ফিরেই ঠিক আছে। ঘুম আসছে না? শুকনো প্রবল আগ্রহ নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল। হুম হুম। তাহলে কথা বলি। হ্যাঁ বল না। চাকরির কোনো চেষ্টা করছেন? হুম, করছি তো। সামনের সপ্তাহে ঢাকা যাওয়ার কথা। এক বন্ধুর অফিসে চাকরির সুযোগ আছে। কিছু টাকা খরচ করতে হবে শুধু। ব্যাস, চাকরি কনফার্ম। বাবাকে বলেছি টাকার কথা। বলেছে যা লাগবে দেবে। কোনো চিন্তা নেই। সিথি অনিচ্ছুক হাসি দিয়ে বলল। মানুষ আগে চেষ্টা তো করে নিজ যোগ্যতায় কিছু করতে। আপনি প্রথম পদক্ষেপই নেবেন টাকা দিয়ে? হ্যাঁ, টাকার ভরসায়? শুকনো বিমূঢ় চোখে চাহনি নিক্ষেপ করে বলল। না, আসলে সেভাবে চেষ্টা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। আমার তো সময় নেই হাতে। আমার এখন কত দায়িত্ব বল? তোকে আমি ভালো রাখতে চাই। আমি জানি তুই। সময় আছে, সুযোগ আছে। নিজের উপর ভরসা রেখে নিজ যোগ্যতা চেষ্টা করুন চাকরির জন্য। আমি জানি আপনি পারবেন। আমি ভরসা করি আপনাকে। সময় যা লাগে লাগুক, আমি আছি আপনার পাশে। সিথির না সত্যি বলল আর না মিথ্যা। শুকনোকে সাহস দিল শুধু। শুকনোর যেন দুনিয়া পেল হাতের মুঠোয়। খুশিতে আনচান শুরু হয়েছে বুকের ভেতর। আর কোনো কথা হলো না। এক সময় ঘুমিয়ে পড়ল দুজনেই। সকালে রোদ চোখে নিয়ে ঘুম ভাঙল শুকনোর। জানালার পর্দা ছিঁড়ে সূর্যের ফিনকি দেয়া আলো আসছে ঘর জুড়ে। ঘুম পুরোপুরি ভাঙতেই মনে পড়ল, ওহো তার তো বিয়ে হয়েছে। সিথি তো তার বউ। কিন্তু ঘর ফাঁকা কেন তাহলে? চলে গেল কি? মা কিছু বলল না তো? হুড়মুড়িয়ে লাফিয়ে উঠে ঘরের বাইরে এসে পেল না কারো দেখা। চোখে মুখে জল না দিয়ে বাসি মুখেই ছুটল সিথিদের বাড়ি। শিউলি দুয়ারে দাঁড়িয়ে কাপড় নেড়ে দিচ্ছে। শুকনো চিন্তিত মুখে সামনে গিয়ে জিজ্ঞেস করল। সিথি কোথায়? শিউলি আচমকা শুকনের উপস্থিতিতে চমকে গেছে এমনিতেই। তার উপর সিথির খোঁজ চাইছে শুনে ব্যাক্কেল বনে গেল। আগে বসতে বলল শুকনোকে। যতই হোক নতুন জামাই তো। শুকনো না বসে ছটফট করতে লাগলো। অস্থির গলায় আবারও জিজ্ঞেস করলো। সিথি কোথায়? ও কি চলে এসেছে? কিছু হয়েছে ওর? শিউলি বিভ্রান্তি নিয়ে সিথির না আসার খবর দিলে শুকনো হতাশ হলো। ফিরে যেতে পা বাড়ালে চোখ গেল নিজেদের বাড়ির ছাদে। সিথি উৎসুক দৃষ্টি নিয়ে এদিকেই তাকিয়ে আছে। শুকনো যেন প্রাণ ফিরে পেল। ছুটে গেল ছাদের উদ্দেশ্যে। ছাদে উঠেই সিথিকে একদমে বলে উঠল। এখানে কি করছিস সকাল সকাল? আমি কি ভয় পেয়েছি জানিস? ফুল গাছ লাগালাম ছাদে, কিছু বলবেন? না, আসলে ঘুম ভেঙে তোকে না পেয়ে নার্ভাস হয়ে গেছিলাম। গাছ লাগানো শেষ? হুম, শেষ। তাহলে নিচে চল। শুনুন। শুকনো ফিরে তাকালে সিথি হাসল। এই যেন শুকনোর ঝুলিতে ফিরতি চিঠির জবাব। সিথি এগিয়ে এসে সামনাসামনি দাঁড়িয়ে বলল। আমায় তুমি করে বলবেন। তুই বললে বড় ফিল আসে না। শুকনো হাঁ করে রইল। অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে পারল না। বোঝাতে পারল না কতটা খুশি হয়েছে। সিটি পাশ খাটিয়ে নেমে গেল নিচে। শুকনো নামলো কিছুক্ষণ পর। নেমেই শুনতে পেল মা আর সিটির চড়া গলার বিবাদ। হুড়োহুড়ি এগিয়ে গিয়ে কি হয়েছে জানতে চাইলে শতরূপা আগে আগে বলল। তোর বউ আমার পেটে পাড়া মারছে দেখিস না? সংসারে আসতে না আসতে শুরু করছে খবরদারি। তোর বাবা কই? ওই শুনছো? দেখো দেখো, আমার কপাল গেল। গেলা কই?
সিথি চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছে নীরব চোখে। শুকনো সিথির নীরবতায় চিন্তিত। মাকে শান্ত করার চেষ্টা করেও পারল না। এর মধ্যেই উপস্থিত হলো শুকনোর বাবা। এসেই জিজ্ঞেস করলো, কি হয়েছে? আশিস দা ভেজাল করছে? আশিস? কি কব? আশিসের মাইয়া তো আমার পেটে পাড়া ধরছে। আহা, পারে না তো আমার চুলের মুঠি ধইরা বাইর কইরা দেয়া ঘর থেকে। এই পর্যায়ে কাঁদো কাঁদো হলো শতরূপার মুখভঙ্গি ও কণ্ঠস্বর। শুকনো চিনলিয়ে বলল। কি হয়েছে বলবে কেউ? শুকনোর বাবা ছেলেকে থামিয়ে বউকে বললেন চুপ করতে। সিথিকে জিজ্ঞেস করলেন। কি হয়েছে বৌমা, কি সমস্যা? সিথি মৃদু হেসে পরম আগ্রহ নিয়ে বলল। না না বাবা, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আসলে মা তো বুঝে কম বলে বেশি, তাই না? তাই কাকের মতো গলা চালাচ্ছে। শতরূপা ও মা গো বলে মার্বেলের মতো গোল পাকালো চোখ দুখানা। তাকে কিনা কাক বলে আখ্যায়িত করলো এই দুদিনের মেয়ে। শতরূপা আপন শক্তিতে জ্বলে ওঠার আগেই সিথি আবার বলল। বাবাকে ফোন করে ঘর ভরে দিতে বলেছে মা। ফ্রিজ, টিভি, সোফা, শোকেস, ওয়ার্ড্রব, আরো কি কি যেন চাইলো হাত পেতে। আপনার ছেলের জন্য চাইলো আবার বাইক। ও হ্যাঁ, আবার বলল আপনার ছেলের চাকরি নিতে লাখ 20 টাকা লাগবে, সেই টাকা গোছ করতে। সময় দিল 1 সপ্তাহ। তাই আর কি মাকে এসে থামালাম। নিজের বাবার কাছে নিজের শাশুড়িকে ছোট হতে কি করে দিই? হুম? আমি চাই না আমার বাবা ভাবুক যে আমার শ্বশুর অক্ষম, শাশুড়ির হাত পাতা স্বভাব, আর আমার বর পথ চেয়ে আছে কবে শ্বশুরের দেয়ার ভিক্ষার। বাবা কিছু না দিলে যে এই সংসার ভেসে যাবে তা যাতে না ভাবে, তাই বাবাকে বলেছি এসব কিচ্ছু লাগবে না। আমার শাশুড়ি মশকরা করেছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই আমার বাবার বিদেশি ডলারে আশা বসেনি, তাই না বাবা? হুম? আপনার কি কম আছে নাকি? এসব বলেছি তাই খেপেছেন উনি। শুকনো ভীষণ রেগে গেল সব শুনে। মনে মনে এই ভয়টাই ছিল। তবে বিয়ের পর দিনই যে এসব শুরু হবে তা ভাবিনি। কিন্তু মাকে কি গালমন্দ করা যায় বউয়ের সামনে, যায় না। নিজেকে সামলে সিতিকে বলল ঘরে যেতে। সিতি চলে গেলে দাঁত চেপে হিসিয়ে বলল। লোভ কমাও মা, নয়তো ছেলেকে সারা জীবনের জন্য হারাবে। অযথা অকারণে সিথির পেছনে লাগলে কিংবা চাই চাই খাই খাই করলে তৎক্ষণাৎ বাড়ি ছাড়বো আমি। পরপর 4বার বাড়ি ছেড়েছি, ফিরে এসেছি তোমাদের দেওয়া মানসিক চাপ আর আমি ছাড়া তোমাদের আর কেউ নেই ভেবে। আরেকটা ভাই থাকলে কবে ছাড়তাম এই বাড়ি। এবার বাড়ি ছাড়লে এটা ভাববো না তোমাদের আমি ছাড়া কেউ নেই, ভাববো আমি ছাড়া সিথির কেউ নেই। সকালের গরমা গরম পরিবেশের উত্তাপ রাত অবধি বজায় রাখলো শতরূপা। সারাদিন চলল তার নাটকীয় ভঙ্গিমা। স্মৃতি সচেতন দৃষ্টিতে অবলোকন করে গেল সবটা। সারাদিনে একটিও কথা পারেনি শতরূপার সঙ্গে। শুকনো ভীষণ লজ্জিত মায়ের ব্যবহারে। স্মৃতির মুখোমুখি সারাদিন হয়নি। বিকেলে বাড়ি এসেছে, তাও এসেই দিয়েছে ঘুম। রাতের খাওয়া দাওয়া শেষে ঘরে আসতেই স্মৃতি বালিশ ছুঁড়ে মারল শুকনোর গায়ে। তীক্ষ্ণ চাহনিতে বলল। বিছানায় আজ জায়গা হবে না, নিচে ঘুমুন। শুকনো একটা টু শব্দ অবধি করলো না, বালিশ পেতে শুয়ে পড়লো খালি মেঝেতে। স্মৃতি বোকার মতো চেয়ে রইল খানিকক্ষণ। অতঃপর বুলেটের গতিতে অপর বালিশ হাতে হামলা করলো শুকনোর উপর। মিনিট খানেকেও যখন শুকনোর দিক থেকে তেমন কোনো সাড়া পেল না, থামলো তখন। শুকনো একদম মিয়ে আছে, যেন সব দোষ তার নিজের। সিথি মাথায় হাত চেপে বসে থেকে চেষ্টা করলো রাগ সংবরণ করতে, কিন্তু পারল না। না পেরে রুষ্ট কণ্ঠে বলল। এই, বের হন ঘর থেকে, বের হন। শুকনো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো বাইরে যেতে। শীতে আরো এক দফা ব্যাক্কেল বনে গেল। শুকনোর বাহু টেনে থামিয়ে বলল। আমার কি ইচ্ছে করছে জানেন? ইচ্ছে করছে আপনার মাথা ফাটিয়ে দুভাগ করে দেখতে, যে ভেতরে আদৌ কিছু আছে কিনা। আই এম সরি। শুকনোর বাহু টেনে ধরে থামিয়ে বলল। সিথি মাথা ঠান্ডা করলো অনিচ্ছাতেও। বড় বড় দুটো শ্বাস টেনে বলল। বসুন। শুকনো নিচে বসতে গেলে ধমকে বলল। বিছানায় বসুন। শুকনো বসলো বিছানায়। সিথি বলল। সারাদিন ছিলেন আগানে বাগানে, ফিরলেন বিকালে, পেটে ভাত পড়তেই দিলেন ঘুম, সন্ধ্যায় উঠে আবার হাওয়া হলেন, ঘরে ফিরলেন এই রাত 11টায়। কি সমস্যা? সরি, আর হবে না এমন। আচ্ছা মুশকিল, কথায় কথায় সরি ছাড়া আর কিচ্ছু নেই বলার? আমার লজ্জা করছিল তোকে ফেস করতে, অপরাধ বোধে যন্ত্রণা। তাই সারাদিন ধরে দূরে দূরে ছিলেন, তাই তো? তা কি লাভ হলো এতে? আপনার অপরাধবোধ কমে গেছে? সরি। আবার সরি? সিথি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে শুকনো ঢোক গিলে পুনরায় বলল। আজ থেকে আপনার রুটিন চেঞ্জ। এর পরের বার অপরাধ বোধ হলে আমার থেকে দূরে না সরে আমার চোখের সামনে থাকবেন। যন্ত্রণা হলে আমায় বলবেন। আমি রেগে গেলে আমার রাগ ভাঙাবেন। 100 বার দূরে যেতে বললে 1000 বার কাছে আসবেন। আপনার সমস্ত সুখ অসুখের গল্প বলবেন আমায়।
আর সরি শব্দটা মুখে না বলে আপনার প্রতিটা নিঃশ্বাসে আমি অনুভব করাবেন আপনার অনুভূতি। আর শুনুন, বউ বালিশ ছুঁড়ে নিচে শুতে বললে শুতে নেই, ঘর ছাড়তে বললে ছাড়তে নেই। অভিমান বুঝে অভিমান ভাঙাতে হয়। শুকনো কেমন উসফুস করে পিছু মুড়ে দাঁড়ালো। সিথি এবার জিতে গেল। চড়া গলায় জিজ্ঞেস করলো। কি হলো, পিছু ফিরলেন কেন? আমি কি দেয়ালের সঙ্গে কথা বলছি? শুকনো মন কেমন করা উষ্ণ গলায় বলল। আর কিছুক্ষণ তুই সামনে থাকলে নিশ্চিত তোকে জড়িয়ে ধরবো। ধক করে উঠল সিথির বুকের ভেতর। এত লাজ লজ্জা বাদ দিয়ে নিরামিষটাকে আমিষ বানাতে গিয়ে ঠিক কতটা উথাল পাথাল হচ্ছিল বুকে তার ইয়ত্তা নেই। তার উপর এমন কথা বললে মুখ দেখানো যায় নাকি? সিথি মনের ঝড়ো পরিবেশ আড়াল করে নিরেট কণ্ঠে বলল। আমি সব জেনে শুনেই ধরেছি আপনার হাত। অন্যের কর্মকাণ্ডের উপর যেন আমাদের সম্পর্ক কখনো নির্ভরশীল না হয়। হুম? আপনার ভরসায় আপনার হাত ধরেছি। অন্যের জন্য নিশ্চয়ই ছাড়বো না। ছাড়লে আপনার জন্যই ছাড়বো। থাকলে আপনার জন্যই থাকবো। শুকনো পিছু মুড়ে দুহাতে জড়িয়ে ধরল সিথির পাতলা শরীর। সিথি যেন ঠান্ডা হাওয়ায় ভাসা রঙিন পাথরে পরিণত হলো। শুকনো গভীর চুমু খেলো প্রেয়সীর মাথায় ঠোঁট ছুঁয়ে। কাঁধে থুতনি রেখে বলল। আমার আজ সারাটা দিন মনে হয়েছে তোকে আমি সুখী রাখতে পারবো না। দিন শেষে রোজ তুই অশান্তি আর আফসোসের পাতা উল্টাবি। আমায় চাওয়ার আগে কি বলেছিলেন সেদিন? মনে আছে? ঠিক তেমনটা থেকে যান। আমি পুরনো স্বপ্ন মাটি দিয়ে নতুন স্বপ্ন বুনবো আপনাকে নিয়ে। যে স্বপ্নের প্রতিটি চরিত্র আপনি হবেন। এমন মুহূর্তে দরজায় কড়া নেড়ে হাঁক ছাড়ল শতরূপা। দুজন ছিটকে দূরে সরে দাঁড়ালো। দরজা খুলতে গেল সিথি। দুজনের এমন মুখভঙ্গি যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে। তোর বাবা ফোন করছে, কথা বলবে তোর সাথে। শতরূপা ঘরে ঢুকে সিথির হাতে ফোন দিয়ে গেড়ে বসলো বিছানায়। বসতে বসতে বলল। মোবাইল একেবারে নিয়ে যায়, কথা শেষ করো। সিথি ফোন কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর গোছের স্বর। কেমন আছিস? সিথি আটকে আসা কণ্ঠে জবাব দিল।